কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে ইভান রয়েছে। এমন একটা ঘটনা শেয়ার করেছে সে, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। আমি কোনো হিন্টস দিচ্ছি না, আপনারা নিজেরাই শুনুন। জাস্ট একটাই কথা বলবো, কিছু বাড়ি সময়কে ধরে রাখে। আজকের এই এপিসোডটা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনিও যদি আমার সাথে কোনো ঘটনা শেয়ার করতে চান, কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো ইভান, কেমন আছিস? ভাই ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। বেসিক্যালি শনিবার দিন তোর চ্যানেলে আমার একটা পডকাস্ট গেছিল। অনেক মানুষ অলরেডি দেখে ফেলেছে, যারা এখনো দেখেননি আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন। বাট এটা কোনো পডকাস্টের প্রমোশনাল অ্যাসপেক্টে না। বাট আমি যে কারণে আজকে তোর সাথে কথা বলছি সেটা হচ্ছে যে, যখন তোর স্টুডিওতে বা তোর বাড়িতে আমি গেছিলাম, তখন তুই আমাকে একটা জিনিস জানিয়েছিলি তিমিরদার সাথে, মানে তিমিরদা সবাই চেনে, ফাকিরার লিড ভোকালিস্ট অ্যান্ড দুই পৃথিবী গানটা যে গেয়েছেন, ঠিক আছে, তিমিরদা, ঠিক আছে, সেই তিমিরদার সাথে একটা ওয়েব সিরিজ শুটে তুই নর্থ বেঙ্গলে গেছিলি, আলিপুরদুয়ার, না বলি আমি। তো সেখানে যাওয়ার পর তোর একজনের সাথে পরিচয় ঘটে, যাকে নিয়ে তোর স্টুডিওতেও আমরা কথাবার্তা বলছিলাম, এবং তুই বলেছিলি ভাই এটা খুব মারাত্মক একটা ব্যাপার ঘটে গেছে বা হয়েছে, এরকমটা সচরাচর খুব একটা দেখা যায় না। Okay? না 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 এই জায়গার উপর বেস করে আমাদের কথাবার্তা হয়েছিল। ইভেন কালকে রাতে তুই যখন আমাকে ফোন করলি যে ভাই এখন কেমন আছে, শরীর কেমন আছে বা কিছু, তো সেইখান থেকেই বেসিক্যালি মানে এই রেকর্ডিংটা করতে চাওয়া বা এই রেকর্ডিংটার বা এই ঘটনাটার ব্যাপারে আমার জানতে চাওয়া, ঠিক আছে। এখনো এটা ডিসাইড করিনি ইভান যে মানে আমি অ্যাকচুয়ালি জানি না পুরো ব্যাপারটা। তুই আমাকে খুব ভাষা ভাষা কিছু ব্যাপার বলেছিস, আমি ডাইরেক্ট তোর কাছেই চলে যাব। কি ঘটেছিল স্টার্ট কর, শুরু থেকে জানা ভাই, কি হয়েছিল। দেখ, বেসিক্যালি আমরা যখন শুটের জন্য যাই আলিপুরদুয়ারে, একটা পুরো ইউনিট যায় তো শুটিং এর জন্য। তো অনেক 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 লোক থাকে, অনেক ক্রিউ থাকে, অনেক টিমের অনেক লোক থাকে। তো সেখানে গিয়ে অর্ণবদা বলে একজনের সাথে আমার পরিচয় হয়, ঠিক আছে। এবার এই দাদা মানে উনি একজন ডিওপি, ঠিক আছে। ডিওপি মানে আমি বলে দিই যে যারা ভিডিওগ্রাফি করে বা শুটিং এর সময় যারা ক্যামেরায় থাকে আর কি, ঠিক আছে, তিনি একজন ডিওপি আর কি। তো সেই ডিওপি দাদার নাম হচ্ছে অর্ণব দা, ওরা বললাম। তো ওই দাদা যেমন মুভিগুলোতে ডিওপির কাজ করে, ঠিক সেরকমই ওর নিজের একটু ডকুমেন্টারি বানানোর শখ আছে, ঠিক আছে। একটা নতুন চ্যানেল শুরু করেছে, সেখানে ও কি করে না, ওই এখনকার দিনে যে পুরোনো বাড়িগুলো হয় না, দেখবি অনেক সময় এখন ফেসবুকে রিল আসে যে অনেকে পুরোনো বাড়িগুলো, বাংলাদেশে এই প্রথাটা এখন খুব বেশি চলছে, যে পুরোনো বাড়িগুলোতে গিয়ে ভ্লগ করে আনা, ভিডিও করে আনা। তো ও এইগুলো করে আর কি, বুঝলি তো। যে যেখানে যাতে পুরোনো জমিদার বাড়ির খোঁজ পায়, বা কোথাও কোনো বাড়ি যদি ভাঙা হয়, সেই বাড়ির কোনো ইতিহাস বা সেই বাড়ির কোনো প্রেক্ষাপট আছে কিনা, সেইগুলো তুলে আনে ও। মানে শুধুই যে রাজবাড়ি সেরকম নয়, যে কোনো এরিয়ার কোনো পুরোনো বাড়ির খোঁজ পেলেই সে যায়, ঠিক আছে। ওই জন্য তুই আমাকে ফোন করেছিলি একবার, মানে ওই হ্যাঁ হ্যাঁ আলিপুরদুয়ার হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তোদের বাড়িটা আমি চারপাশে একবার যে যদি বনমালী পাড়া রয়েছে, ওখানে তো আমাদের মানে মায়ের সাইডের আদি বাড়ি, ঠিক আছে, হ্যাঁ হয়তো হ্যাঁ অনেকে চিনবেনও। সো ওটার জন্য, আচ্ছা বুঝতে পেরেছি, মানে এই অর্ণবদার জন্যই কলটা করেছিল। হ্যাঁ, তারপর তোদের বর্ধমানে বাড়িটা নিয়ে বললাম যে ভাই হ্যাঁ 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 তোদের বাড়িটা তো একবার যদি যাওয়া যায়, ওটার জন্যই বলেছিলাম, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে তখন এবারে এ কি করে বিভিন্ন জায়গা থেকে খোঁজ পায়, খোঁজ পেয়ে চলে যায় আর কি। এবার সেই আচ্ছা। রকমই আমাদের মানে নর্থ কলকাতায় একটা বাড়িরও খোঁজ পায়, বুঝলি। দেখ, নর্থ কলকাতা তো পুরোটাই বৌদি বাড়িতে ভর্তি ছিল, এবং আস্তে আস্তে এখন দেখ যত দিন যাচ্ছে তত মডার্নাইজ হতে হতে সব ওই প্রমোটিং এর দিকে আস্তে আস্তে যতটা চলে যাওয়ার সব যাচ্ছে। তো এই বাড়িটাও ঠিক সেরকমই। বাড়িটা কিরকম, কেউ মানে মানে এক্সিস্টিং কেউ কোনো মেম্বার আর কি ওই বাড়িতে থাকছিল না, এবং বাড়িটা আর কি ওই ডেভেলপমেন্টের জন্য দিয়ে দেবে এরকমই সিদ্ধান্ত নেয় আর কি।
এবার সেই জন্য বাড়িটা যখন ভাঙা হচ্ছে তখন সেই সময় আর কি মানে অর্ণব এটার খোঁজ পায় এবং ওকে মানে একটা ডকুমেন্টারি বানানোর জন্য পারমিশন সব বার করে নেয়, বুঝলি তো। আচ্ছা। বাড়ির লোকেদের সাথে কন্ট্যাক্ট করে কথাবার্তা বলে, কারণ বাড়িটা অনেকটাই পুরনো বাড়ি, বহু বহু পুরনো বাড়ি। এবং সবথেকে বড় কথা হচ্ছে বাড়িটা একটা গলির মধ্যে দিয়ে ঢুকতে হয়, এবং কিন্তু একটা গলির মধ্যে দিয়ে ঢুকেই সামনে একটা উন্মুক্ত একটা জায়গা, যেটা সচরাচর নর্থ কলকাতায় এই জিনিসগুলোই দেখা যায়। দেখবি যে একটা গলির মধ্যে দিয়ে ঢুকে একটা কিন্তু বড় নাট মন্দির দেখতে পাচ্ছি, একটা বড় বাড়ি দেখতে পাচ্ছি। যেমন ধর আমাদের আমাদের শোভাবাজারের বেশ কিছু রকম নিদর্শন আছে। শোভাবাজার রাজবাড়ি আছে, তারপর শোভাবাজারের এখানে হ্যাঁ আরো বাড়ি যেগুলো রয়েছে, কিন্তু এটা গলির মধ্যে দিয়ে ঢুকে কিন্তু একটা সামনে একটা বড় প্রান্তর পড়ছে, একটা বড় বাড়ি পড়ছে, ঠিক আছে। তো এই বাড়িটাও ব্যতিক্রম কিছু নয়। বাড়িটা প্রায় মোটামুটি 200 বছরের মতন বাড়ি হবে, বুঝলি তো। এবার এটা হচ্ছে, এবারে ওরা ওখানকার মানে কাইন্ড অফ ওই রাজা নায়েব বা এই ধরনের কিছু একটা ছিল, চৌধুরী বাড়ি আর কি, বুঝলি। এবার এখন যেটা হয় আর কি, মানে ভাঙা দেওয়াল, মানে কোনো রকম কোনো আর পরিচর্যা নেই, কালো শ্যাওলা পড়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে যা হয় আর কি, পুরোনো প্রাচীন জিনিসে ইতিহাসের গন্ধ লেগেছে, তো সেরকমই একটা অবস্থা। তো অন্য মানুষ শুনেছিল যে এই বাড়িটাকে কেন্দ্র করে কোনো একটা হিস্ট্রি বা কোনো একটা অলৌকিক কিছু একটা ছিল, যেটা কেউ এক্সপ্রেস করতে চাইতো না, বুঝলি। এবার সেটার জন্য সে আরো ইন্টারেস্টেড হয়। দেখ এখন এখন মানে ও তো কখনো এই সমস্ত ডকুমেন্টারি বা হরর ডকুমেন্টারি তো করে না, বাট ও যে যায়, ও বাড়িটার জন্যই বেসিক্যালি গিয়েছিল, বাট ভেবেছিল যে যদি কিছু থাকে, হ্যাঁ, তো যদি কিছু জানতে পারে, সেটা একটা একটা যদিও মানে পায় আর কি। তো এই 2025 সালের জানুয়ারি মাস নাগাদ, ঠিক আছে, ও তখন ওই বাড়িটাতে যায় আর কি, যখন ভাঙা হচ্ছে, কারণ প্রোমোটাররা যখন ডেভেলপমেন্ট করবে। এবার ও যখন বাড়িটার সামনে যায়, বলছে ভাই, যখন বাড়িটার সামনে যাই, বাড়িটা খুব মানে অদ্ভুত লাগে আমার। বাড়িটা যেন মনে হচ্ছে পুরোনো বাড়ি হলেও বাড়িটা জীবন্ত, চুপচাপ। বলছে আমার যেন মনে হচ্ছে যে আমি বাড়িটার সামনে আছি, বাড়িটা যেন ইটসেলফ আমার অপেক্ষায় রয়েছে। ওকে এবার ওকে বলছে আমার এই ইনস্টিংক্টটা মনের মধ্যে কাজ করছে। তো বলছে আমি প্রথমে বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢুকে তখন ওদের কাজ বাজ চলছে, তো একটা বয়স্ক লোক ওখানে ছিল, যিনি ওখানকার কেয়ারটেকার। বয়স প্রায় ওই 70-75 বছরের মতন বয়স হবে আর কি, বৃদ্ধ লোক। বলছে ভাই সব থেকে লোকটার মানে যেটা খুব অদ্ভুত ব্যাপার, লোকটা খুব ধীর স্থির, আর চোখটা খুব গভীর, মানে ওই রকম চোখ, ওরকম শান্ত চোখ খুব কম দেখা যায় আর কি। স্বাভাবিক ভাই ও বলে, আমি গিয়ে লোকটাকে বললাম যে আপনি কতদিন আছেন এখানে। তো লোকটা তখন বলে আমি তো 50 বছরের বেশি এখানে আছি, আমি আমার ওর মানে ওর বংশ পরম্পরাতেই ওরা আর কি ওখানকার কেয়ারটেকার, বুঝলি। ও আগে এখানে থাকতো না, মামার বাড়িতে থাকতো, তারপরে বাবার যখন একটুখানি ইয়ে হয়, শরীর খারাপ করে, তখন থেকে এখানে এসে ওই এই চাকরিটা টেক ওভার করে নেয়। এখনো এখানেই আছে। বাড়ির সবাই যারা উত্তরসূরি রয়েছে তারা কেউ আর থাকে না, কেউ বিদেশে থাকে, কেউ সাউথ কলকাতায় শিফট করে গেছে, কেউ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সবাই রয়েছে আর কি। হয়। ছড়িকিগুলো হ্যাঁ যেরকম হয় আর কি বেসিক্যালি। এবারে অর্ণব ওখানে জিজ্ঞাসা করে যে কোনো অদ্ভুত ঘটনা আছে এখানে কিছু। এবারে বলছে যে প্রথম যখন আমি প্রশ্নটা করলাম, তখনই কিরকম বৃদ্ধর মুখটা যেন বদলে গেল আর কি। এরকম বলছে, প্রশ্ন করার কারণ কি ভাই? কারণ ও তো নর্মালি ডকুমেন্টারি করে, হরর নিয়ে তো কিছু বানায় না ও তো বললাম না, ও শুনেছিল যে এখানে বাড়িটার পিছনে কোনো হিস্ট্রি রয়েছে, কোনো যেই হিস্ট্রিটা কেউ বলতে চায় না সহজে, এটা এটা already ও শুনেই গেছে। এবার সেখানে ওর ওই কৌতূহলটা আছে, তো বুড়োকে জিজ্ঞাসা করে যাচ্ছে এখানে মানে কোনো- যদি ভিডিও বানিয়ে ভাইরাল হয় বা কিছু হয়, মানে কাইন্ড অফ হ্যাঁ ও গেছে ভাবছে যে যদি যদি কিছু থাকে, হিস্ট্রি থাকে, যদি কিছু পাওয়া যায় তাহলে তো ওরই ভালো। কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ অ্যাডিশনালটা করে। তো ও বলে যে এখন কোনো কি ঘটনা ঘটনা এখন কিছু আছে। বলছে ভাই যখন জিজ্ঞাসা করি তখনই কিরকম থমথম হয়ে যায় মুখটা। আচ্ছা হঠাৎ বলছে লোকটা চুপ থেকে মানে মানে একটা প্রশ্ন করে ওঠে যে, বলছে যে ওর কথা জানতে চাও। আচ্ছা অর্ণব বলছে যে কার কথা। বলছে ওর কথা। বলছে যে অর্ণব বলছে আমি থতমত খেয়ে যাই একটুখানি, ভাই আমি বুঝতে পারি না যে কার কথা বলতে চাইছে বেসিক্যালি এখানে। এবারে যখন এরকম বলছে তখন শ্রমিকরাও এদিকে দেখছি, যারা কাজ বাজ করছিল, যারা ওখানে লেবার যারা ছিল আর কি, তারাও তারাও এদিকে দেখছে চুপচাপ। তো যাই হোক, তারপরে আর লোকটা কি পুরোটা কিছু বলে না, ঠিক আছে, কিছুই বলে না। এবার ওই দিনকেই, হ্যাঁ,
হুম তখন ধর ওই দিনকে যখন ও বাড়িটা চারিদিকে রেকি করছিল বা সার্ভে করছিল বলা যায়, ঠিক আছে, ওই সন্ধ্যের একটু আগে আর কি, বুঝলি। হুম বাড়ির যে পশ্চিম দিক, সেই দিকে একটা মানে ঘর ভাঙছিল শ্রমিকরা। ঘরটা বন্ধ ঘর, এবং তখনই একটা চিৎকার আসে। ও চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে এবং সবাই ওখানে দৌড়ে চলে যায়। এবার ওই বাড়িরই ওই যে ভাঙছিল যে ঘরটা, সেই ঘরটা থেকে একটা লোহার বাক্স বেরিয়েছে। লোহার বাক্স। হ্যাঁ, বাক্সটা পুরোটাই মোড়তে ধরা, যেটা হয় স্বাভাবিকভাবেই। বাক্সটা যখন ওখানে বাইরে আনা হয়, এনে সবাই আর কি অনেক কসরত করে খোলে, এবং বাক্সটা খুলতেই প্রথমে ওরা সবাই সবাই ওখানে যতজন ছিল, কিন্তু বুড়োটা ওখানে কিন্তু ওই বাক্সটার সামনে ছিল না সেই মুহূর্তে, বাকি সবাই ছিল। ওকে। একটা অদ্ভুত গন্ধ বেরোলো প্রথমে, ঠিক আছে, মানে গন্ধ? গন্ধটা, হ্যাঁ গন্ধটা কিরকম গন্ধ, আমাকে যেটা বলেছিল যে এরকম হচ্ছে পুরোনো কাগজের সঙ্গে মিশিয়ে দিয়ে, যখন যদি একটা শুকনো লোহার সঙ্গে যদি কোনো পুরোনো কাগজ মিশে থাকে না, হ্যাঁ হ্যাঁ একটা ওই রক্ত জাতীয় গন্ধ তৈরি হয়, দেখবি। ওই, হ্যাঁ, মোরলেস হ্যাঁ, ওই ধরনের একটা গন্ধ আয়রনের পায়। গন্ধ। হুম হ্যাঁ হ্যাঁ, বলছি ভেতরে একটা লাল কাপড়, ঠিক আছে, হুম। তার মধ্যে একটা ডায়েরি ছিল, আচ্ছা একটা পুরোনো ডায়েরি। আচ্ছা। তা ডায়েরিটা, চিল্লাবার কারণটা কি? হ্যাঁ, চিল্লালো কেন? মানে সিন্দুক পেয়েছে মানে বা ওরা সিন্দুক পেয়েছে, হ্যাঁ এই পাওয়া গেছে ভেবে দেখ, একটা পুরোনো মানে বাড়িতে লোহার কোলাহল সিন্দুক বেশি। পেয়েছে, হ্যাঁ ভেবেছে আর কি যে ভাই কিছু একটা পাওয়া গেছে আর কি, বড় দান মেরে দিয়েছে হাতি ঘোড়া আর কি, সবাই যেরকম ভাবে। হই হুল্লোড় পড়ে যায় না, ধর তার যে বাড়ি ভাঙা হচ্ছে, একটা বাক্স পাওয়া গেল, তো স্বাভাবিক লোকে কি প্রথমে কি ভাববে ওর মধ্যে ডায়েরি আছে, সবাই ভাববে হয়তো কিছু সোনার মোহরটা ওরা তো লুকিয়ে রেখেছে। হ্যাঁ, তো সেই হিসেবে একটা কোলাহল পড়ে যায় আর কি, ঠিক আছে। তো হুম তারপর ডায়েরিটা মানে যখন বার করে, অর্ণব নিজে ডায়েরিটা হাতে নেয়। হুম আর অর্ণব বলছে পাতাগুলো মানে কালচে কালচে হয়ে এসছে, এবং ওখানে ওই কালো কাঠ কয়লা জাতীয় কিছু দিয়ে, ঠিক আছে, মানে হুম। লেখা আছে সবকিছু আর কি। মানে তখন সেখানে আর কিছু পড়েনি, প্রথম পাতাটা খুলেছে, প্রথম পাতা খুলতেই যে লেখাটা আছে সেটা হচ্ছে যে আমার নাম কাবেরী চৌধুরী। এবার যদি কেউ এই লেখা পড়ে, তাহলে হয়তো যখন কেউ এই লেখা পড়বে তখন হয়তো আমি বেঁচে নেই। আজ 17 এপ্রিল 1998, আমার স্বামী আমাকে খুন করতে চায়। কত এপ্রিল? আজ 17 এপ্রিল 1998, আমার স্বামী আমাকে খুন করতে চায়। প্রথম পাতা যখন খোলে, প্রথম পাতাতে এরকম একটা স্ট্রেঞ্জ লেখা, আমার নাম কাবেরী চৌধুরী, যদি কেউ এই লেখা যখন পড়ছে তখন হয়তো আমি আর বেঁচে নিই। আজ 17 এপ্রিল 1998, আমার স্বামী আমাকে খুন করতে চায়। আচ্ছা আচ্ছা। এবার অর্ণবদা বেসিক্যালি মানে খুব স্টান্ট হয়ে যায় বিষয়টাতে। এবার ওখানে শ্রমিকদের কিছু বলে না, হুম ওই ডায়েরিটা নিয়ে জাস্ট বুড়োকে বলে দেয় যে আমি একটা ডায়েরি পেয়েছি, আমি নিয়ে যাচ্ছি। বুড়ো কিছু বলে না, যে বুড়ো আর কি কেয়ারটেকার ছিল, হুম হুম। সেও কিছু বলে না, সেও থম মেরে থাকে। অর্ণবদা বলছে আমি ডায়েরিটা হোটেলে নিয়ে আসি ভাই, বলছে আমার মনে হয় যেন ভুলটা আমি সেখানেই করেছিলাম। মানে বলছে বাড়িতে, অর্ণবদা এখানকার নয় তার মানে? আরে অর্ণবদা তো আলিপুরদুয়ারের তো ভাই। আচ্ছা, ওকে 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 ওকে। অর্ণবদা তো ডকুমেন্টারি বানানোর জন্য তো এখানেই তো আসছে, ও তো কলকাতা বাড়িতে থেকে এখানে কখনোই নয়, বুঝতে ঠিক পেরেছি। আছে। তো ওখানে গিয়ে ওর সঙ্গে যখন আলাপ, ওখান থেকেই তোর এখানে আসা ওর। তো যাই হোক, ও যখন হোটেলে আসে, এবার এসে ওই বলছে আমি দেখো আমাদের কাজ করতে করতে ভাই, সবকিছু করতে করতে ও সব ডাইভ ফাইভ কফি টফি করে নিয়ে, তখন প্রায় রাত্রি 1:30-2 বাজে, আমি ডায়েরিটা পড়তে শুরু করি। আচ্ছা বলছি আমি ডায়েরি প্রথম পাতার পরের পাতা উল্টাই, দেখি সেখানে লেখা আছে আজ আবার ওরা আমাকে মেরেছে, কারণ আমি সত্যিটা জেনে গেছি। বলছে এই বাড়ির পুরুষেরা মানুষ নয়, ওরা শয়তান। ওকে। তারপরের পাতা লেখা আমি সন্তান সম্ভবা, কিন্তু এদের সন্তান চাই না। তারও পরে লেখা আছে এরকম যে আজ আমাকে জোর করে একটা ওষুধ খাওয়ানো হয়েছে। এবার এরকম পাতা উল্টাচ্ছে, এরকম খুব স্ট্রেঞ্জ বিক্ষিপ্ত, হ্যাঁ, ছড়ানো ছিটানো কিছু লেখা পাচ্ছে অর্ণব খালি। এবার সেই সময় অর্ণবদা বলছে যে আমি হঠাৎ লক্ষ্য করছি ভাই যে আমার ঘরে এসি বন্ধ, তাও যেন ঘরের টেম্পারেচারটা কমে যাচ্ছে, জানলা বন্ধ তবু ঠান্ডা বাড়ছে যেন। তারপরে একটা শব্দ শুনতে পায় সে। বলছে, আমার মনের ভুল কিনা আমি জানি না ভাই, কিন্তু আমি স্পষ্ট শুনেছিলাম যে কেউ যেন আমার রুমের মধ্যে খুব আস্তে কাঁদছে রুমের মধ্যে। এবার ওর বাইরে থেকে আমি একটা কান্নার শব্দ পাচ্ছি, আর মহিলার কান্না। হোটেলেই?
হ্যাঁ, ওর হোটেল রুমের মধ্যে দেখি। বলছে তখন অর্ণবদা উঠে দাঁড়ায়, চারপাশে দেখে যে কেউ নেই। হঠাৎ কান্নার শব্দটাও থেমে যায়। এবার যখন কান্নার শব্দটা থেমে গেল, সে আবার ডায়েরির দিকে তাকায়। ডায়েরির দিকে তাকিয়ে দেখছে একটা নতুন দাগ, পাতার কোনায় লাল একটা ফোঁটা। এই দাগটা আগে ছিল না। সে আঙুল দিয়ে ছুলো, বলছে জায়গাটা ভেজা, তাজা রক্তের মতন ভেজা ভাই। আর ইউ সিরিয়াস? হুম, একটা ফোঁটা, সেই ফোঁটাটা তাজা রক্তের মতো ভেজা, লাল দাগ। তো বলছে আমি তো সেই সময় তো রক্ত নাকি আমি অত কিছু তো ভেরিফাই করে দেখতে যাইনি ভাই। একটা লাল দাগ, আমি হাত দিলাম, দেখলাম জায়গাটা ভেজা। বলছে আমি আর তারপরে ডায়েরিটা পড়িনি ভাই। আমারও ভয় করে, আমারও ভয় আছে ভাই, আমি এসব থেকে দূরে থাকা মানুষ। ও কতটা বিশ্বাস অতটা করে না, যেমন অবিশ্বাসও করে না ঠিক। বলছে আমি ডায়েরি রেখে আমি ঘুমিয়ে পড়ি। যে পরদিন সকালে হুম আমি যখন আমার কাছে ফোন আছে, ওখানকার যার যে কন্ট্রাক্টর ছিল, মানে যাকে মারফত আর কি সমস্ত কিছু করেছিল আর কি, খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে, ওই কন্ট্রাক্টরই ওর পরিচিত ছিল সব থেকে বেশি এখানে। হুম সে ফোন করে এবং খবর দেয় যে কাল যারা গিয়ে বাক্সটা খুলেছিল হুম তাদের মধ্যে একজন শ্রমিক আর কি, মানে একজন লেবার হাসপাতালে ভর্তি। আচ্ছা বলছে কেন? কারণ বলছে সারা রাত রক্ত বমি করেছে। ডাক্তার নাকি কারণই খুঁজে পাচ্ছে না। তখন অর্ণবদা কিছু বলে না, ভয় লাগে খুবই। এবার ওদের শ্রমিকটা যখন নাকি হসপিটালে যাচ্ছিল, তখন নাকি ও চিৎকার করছিল, ওখানে দাঁড়িয়ে আছে, বিছানার পাশে দাঁড়িয়ে আছে। বলছে যে কেউ ওকে যেন বলছে কানে কানে আমার ঋণ শোধ করো, আমার ঋণ শোধ করো, এরকম। আর অর্ণব শুনে হসপিটালের দিকে যায় ভাই, ঠিক আছে। আর যে লেবারটা বাক্সটা খুলেছিল তাকে ওর মনে আছে, কারণ ওই ওকে ভালো করে ডায়েরিটা প্যাক ট্যাক করে দিয়েছিল, বুঝলি তো। সেটার নাম ছিল হচ্ছে গোপাল। সুস্থ স্বাভাবিক মানুষ, বেশি বয়সও না গোপালের, 30 বছরের কাছাকাছি বয়স। আইসিইউতে রেখেছে ওকে। বলছে অর্ণবদা বলছে যখন নাকি আমি কন্ডিশন হয়ে গেছে। হ্যাঁ, বলছে সারা রাত রক্ত বমি করেছে ভাই। একটা লোক সারা রাত ধরে রক্ত বমি করেছে ভাই। বলছে শরীরে রক্ত কমে আসছে, কিন্তু ডাক্তাররা সিমটম খুঁজে পাচ্ছে না। বলছে তখন যখন আইসিইউতে ঢুকেছে তখন ওকে দেখে মনে হচ্ছে ও যেন 1 সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে লড়ছে। ওই চোখগুলো কোটরে ঢুকে গেছে, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে। বলছে হাতের শিরাগুলো কালো হয়ে উঠেছে পুরো। ডাক্তার ছিল, ডাক্তার বলছে যে অদ্ভুত ব্যাপার, শরীরে কোনো রোগ নেই, লিভার ঠিক আছে, কিডনি ঠিক আছে, কিন্তু একটা লোক ক্রমাগত রক্ত বমি করছে। কোনো কারণ জিজ্ঞাসা করে ডাক্তার বলছে আমার 25 বছর অভিজ্ঞতা, কখনো এরকম কেস দেখিনি। আচ্ছা অর্ণবদা ওখানে যায় এবং গিয়ে গোপালের, যখন অর্ণবদা বেডের সামনে দাঁড়ায় গিয়ে, বলছে তখন হঠাৎই মানে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড গোপালের চোখটা হঠাৎ খুলে যায়। চোখ খুলেই সোজা অর্ণবদার দিকে তাকায়। হুম তাকিয়ে ডাইরেক্ট অর্ণবদাকে বলে যে ডায়েরিটা পুড়িয়ে ফেলুন। ভাই আইসিইউ তো রয়েছে, কথা বলতে পারছে না, এরকম ভাবে বলেছে? এক্স্যাক্টলি, ওকে তাকিয়ে বলছে ডায়েরিটা পুড়িয়ে ফেলুন। অর্ণব বলছে কি, কেন, কি হয়েছে? গোপাল আবার বলে যে, বলছে ও এখানে এসেছে। বলছে কে এসেছে? বলছে ও এসেছে। তারপরে হঠাৎ করে তার শরীর কাঁপতে শুরু করে, মানে যেরকম মৃগী রুগীদের যেন শরীর কাঁপে, হুম 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 ওর শরীর কাঁপতে শুরু করে এবং অর্ণবদার সামনেই মুখ থেকে এক গাদা কালচে রক্ত বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তো ডাক্তার নার্স সবাই ছিল, তারা সব ছুটে ফুটে এসে কোন রকম অর্ণবদাকেও বাইরে বার করে দেয়, ঠিক আছে। এবং সেই সময় অর্ণবদা বলছে যেন আমার মনে হলো আমার যখন বাইরে বার করছে যে আমি স্পষ্ট শুনছি যে গোপাল চিৎকার করে বলছে যে আমি তো কিছু করিনি, আমি তো শুধু বাক্সটা খুলেছিলাম। বলছে ওই ঘটনাটা আমি নিতে পারিনি ভাই, আমি সেদিনে কোনো শুটফুটও করিনি। হুম আমি সারাদিন চলে আসি হোটেলে ভাই, আমি হোটেলের মধ্যেই সারাদিন ছিলাম। আমার নিজেরও শরীরটা খুব খারাপ লাগতে শুরু করে। আমি কি করবো না করবো ভাবছিলাম যে কি হবে, আলটিমেটলি এরকম হচ্ছে। ভাবছিলাম ফিরে যাব, কাজ করবো না, ডায়েরিটাকে দিয়ে দেবো গিয়ে বুড়োটার কাছে। বলছে হলে কি হবে ভাই, নিয়তি মানুষকে টানে। সেদিকে রাত্রেতেই আমার আবার কি পিনিক জাগলো, আমি ডায়েরিটা খুলে বসলাম। আমি বললাম না, এবার ব্যাপারটা শেষ দেখে ছাড়বো। যে পাতা উল্টালাম, যে অব্দি পড়েছিলাম সেখানে একটা বুক মার্ক দিয়ে রেখেছিলাম, তারপরে একটা পাতা উল্টালাম। বলছে যে পাতা উল্টে ভাই সব থেকে যেটা মানে দেখলাম, যে আগে এটা হয়তো চোখে পড়েনি, লেখা আছে সেদিনকে ডেট দিয়েছে হচ্ছে 22শে এপ্রিল, ঠিক আছে, 1998।
হচ্ছে যে ওখানে লেখা আছে যে আজ আমি জেনেছি এই বাড়ির অভিশাপের কথা। তো আমি স্পেসিফিক ডেটগুলো বলছি তার কারণ হচ্ছে অর্ণবদা যখন এগুলো যখন মানে করেছে ও তখন নোট করে নিয়েছিল, বুঝলি তো। আচ্ছা। আর আমি যেহেতু ঘটনাটা বলবো আরো এর জন্যই আমি অর্ণবদাকে ফোন করে আমি ওকে বললাম যে ডেটগুলো আমাকে একটুখানি পাঠিয়ে দাও। তো ডেটগুলো এই জন্যই আমি স্পেসিফিক্যালি এটা বলতে পারছি, নাহলে আমার এত ডেট মনে থাকার কোনো কথাও নয়, ঠিক আছে। আর আমি মানে আমি একদম এটা আমি ওকে মানে যে লেখাগুলো মানে বলছি যে কোর্টে ডায়েরি লেখাগুলো আমার কাছে হোয়াটসঅ্যাপ চ্যাটে সেগুলো আমাকে অলরেডি অর্ণবদা পাঠিয়েছে, ঠিক আছে। আমি সেই লেখাগুলো দেখে দেখেই তোকে বলছি যে ওখানে লেখা আছে 22শে এপ্রিল 1998, যেটা লেখা আছে আজ আমি জেনেছি এই বাড়ির অভিশাপের কথা। চৌধুরী পরিবারের পুরুষেরা 22শে এপ্রিল 1998 লিখে লেখা আছে আজ আমি জেনেছি এই বাড়ির অভিশাপের কথা। চৌধুরী পরিবারের পুরুষেরা প্রজন্মের পর প্রজন্ম একটা কাজ করে এসেছে, একটা ভয়ঙ্কর কাজ, যেটার জন্য আজও বাড়ির মাটিতে রক্তের গন্ধ পাওয়া যায়। ডায়েরিতে লেখা। অনন্তা বলছে ভাই আমি ভয় পেয়ে যাই, পরের পাতা উল্টাই সেম ভাবে লেখা আছে 1947 সালে এই বাড়িতে এক তান্ত্রিক আনা হয়েছিল, তার নাম আমি জানি না। সে বলে গিয়েছিল ক্ষমতা চাইলে মূল্য দিতে হবে। আচ্ছা আচ্ছা। তারপর থেকে প্রতি প্রজন্মে একজন নারীকে বলি দেওয়া হয়েছে। কি হয়েছে? প্রতি প্রজন্মে একজন নারীকে বলি দেওয়া হয়েছে, নারীর জীবন নেওয়া হয়েছে। অর্ণবদা বলছে যে আমি এইটুকু আমাকে লিখেছে এখানে যে ভাই এই সিনটা পড়ার পর আমি তখন আমার নিজেরই মাথায় হাত দিয়ে বসে পড়ি, আমি এটা ভাবতেই পারিনি, এটা কেমন কথা আমি নিজেও বুঝতে পারিনি সেই সময়। পাতা উল্টাই, তারপরে লেখা আছে আমি সব জেনে গেছি, আমার আগেও 3জন বউকে ওরা মেরেছে, সবাইকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে, এবার আমার পালা। এগুলো লিখেছে পুরো থরো? হুম পুরো থরো লেখা, এবং এগুলো আমি ওইভাবে চ্যাট দেখেই পড়ছি এটা এখন এই সিনটা। দাদা লিখছে যে আমাকে এখন যে তখন রাত্রিবেলা 2টোর দিকে হবে, পড়তে পড়তেই হঠাৎ ঘরের আলো নিভে যায়, ঘর এক মুহূর্তে অন্ধকার। আমি ভাবি লোডশেডিং হয়েছে, রাত্রি 2টো যেহেতু হয়তো হোটেলের যারা বয় আছে তারা জেনারেটরটা ঠিক চালাবে। বলছে সেই সময় আমি দেখতে পাই আমার ঘরের ঠিক কোনায় কেন কোনো ছায়া মূর্তি কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে কিছু বোঝা যায় না, শুধু বুঝতে পারছিলাম যে মূর্তিকে, ছায়া মূর্তি বা যে অবয়বকে আমি দেখছি মনে হচ্ছে, বলছে আমি দেখছি না, আমার হ্যালুসিনেশন আমি জানি না, তার লম্বা চুল রয়েছে। মাত্র 1 সেকেন্ড 2 সেকেন্ড, তারপরে আবার অন্ধকার, তারপরে যখন জাস্ট আলো ফিরে এসছে তখন দেখছি আর কেউ নেই। ওকে। বলছে ভাই আমি যুক্তিবাদী মানুষ, আমি ভূত বিশ্বাস অবিশ্বাস কিছুই করি না, তবু সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। স্ট্রেঞ্জলি পরের দিন সকালবেলা খবর আসে গোপাল মারা গেছে। যে আইসিইউতে ছিল শ্রমিকটা? হ্যাঁ, যে লেবারটা ছিল। ডেথ সার্টিফিকেটে কি লেখা ছিল জানিস? বলছে ডেথ সার্টিফিকেটে লেখা আছে ম্যাসিভ ইন্টারনাল হ্যামারেজ, কিন্তু ডাক্তাররা কোনো কারণ খুঁজে পায়নি। আচ্ছা। অনন্ত বলছে আমার ভাই জেদ চেপে গেল, একটা মানুষ, যে একটা ছেলে, জলজান্ত একটা ছেলে, 30 বছরের একটা ছেলে সেইভাবে মারা গেল একদিনের মধ্যে, কি এমন আছে, কি ঘটনা? বলছে আমি ভাই এবারে ঠিক করি যে আমি যাবো ওই বাড়িতে, আবার আমি যখন কাজে এসেছি কাজ শেষ করে যাব, এবং আমার জেদ চেপে যায়। বলছে আমি সরাসরি বুড়োর কাছে চলে যাই, যে লোকটা ওখানে কেয়ারটেকার ছিল, ঠিক আছে, তার নাম হচ্ছে নিতাই কাকা, বুঝলি? হ্যালো। এবার বলছে আমি ডাইরেক্ট গিয়ে ভাই কোনো রকম কোনো প্রশ্ন করিনি। বলছে আপনি কি লুকোচ্ছেন আমাকে বলুন তো। বলছে বৃদ্ধ চুপ করে থাকে। বলছে আমি আবার জিজ্ঞাসা করি কাবেরী দেবীর কি হয়েছিল। বলছে তখন নিতাই কাকা ওর সামনে কাঁপতে শুরু করে, বলছে যে আমি বললে তুমিও মরবে বাবু। নিতাই কাকা অর্ণবকে বলছে যে আমি যদি বলি তাহলে তুমিও মরে যাবে। বলছে ওসব ছাড়ুন, কি হয়েছে আমাকে বলুন। বৃদ্ধ তারপরে বলছে যে ও আত্মহত্যা করেনি, ওকেও মেরে ফেলা হয়েছিল। বলছে কে মেরেছিল? বলছে নিজের স্বামী আর শ্বশুর। নিজের স্বামী শ্বশুর কি বলছিস সেটা?
হ্যাঁ, নিজের স্বামী শ্বশুর মেরেছিল। এবার কি হয়েছিল সেদিন ঘটনা, 1998 সালের জুন মাস, ঠিক আছে? তো সেই সময় তো গর্ভবতী, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়, ঠিক আছে? হুম ব্যাপারটা হচ্ছে যে ওর যে স্বামী, হুম সে বহু বছর ধরেই সন্তান জন্ম দিতে অক্ষম ছিল। আচ্ছা। সন্তানটা তার স্বামীর নয়, অন্য কারো। হুম হুম বাড়ির লোকেরা বিষয়টা জানতে পারে, তখন অত্যাচার শুরু করে, মারধর অত্যাচার যেভাবে হয় আর কি, তাকে বন্ধ করে আটকে রাখা হয়, খাবার দেওয়া হতো না ঠিকঠাক ভাবে। এবার তার উপরে আর একটা ঘটনা হচ্ছে যে সেই সময় কাবেরী দেবী বাড়ির পুরনো যে নথি ছিল সেগুলো ঘেটে, বাড়ির যে অভিশাপ যে প্রত্যেক প্রজন্মে একজন নারীকে চলে যেতে হচ্ছে, ঠিক আছে, হুম সেই সেই অভিশাপের কথাও জেনে গেছিল। আর সে যখন জেনে গেছে যে 3জন মহিলাকে হত্যা করা হয়েছে, হুম আর সেই জন্যই সে ওই ডায়েরিতে লিখে রেখেছিল। ওই ডায়েরিতে লিখতো, ওই এদিক ওদিক পড়ে থাকা ওই জিনিসপত্রগুলো দিয়ে আগুন জ্বালিয়ে কাঠকয়লা করে তার মধ্যেও লিখতো ওই 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 কালি দিয়ে। তার কারণ মানে ঘরে তো, একদম পুরোপুরি বন্দি টাইপের করে দিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। ওকে একটা রাতে মেরে ফেলা হয়, ওকে মেরে, কাবেরীকে? হ্যাঁ বল। কাবেরীকে? হ্যাঁ, কাবেরী দেবীকে। হুম। তো ওকে মেরে ফেলা হয়, মেরে ফেলে ওর দেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আর 98 হচ্ছে, এই হয়েছে এটা? হ্যাঁ, আর ওর যে ডায়েরিটা ছিল, ওই ডায়েরিটা তো ওরা পেয়েছিল ওই সময়, হুম ঠিক আছে। ওই ডায়েরিটা পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু এই নিতাই কাকাই ডায়েরিটা লুকিয়ে ফেলেছিল। আচ্ছা। নিতাই কাকাই ডায়েরিটা তখন লুকিয়ে ফেলেছিল। কেন? হুম। নিতাই কাকাকে এটা জিজ্ঞাসা করে, যখন কেন জিজ্ঞাসা করে, তখন যখন ও শেষ দিন নিতাই কাকাকে বলেছিল, যেদিন আর কি ওকে মেরে ফেলা হয়, নিতাই কাকাই তো খাবার টাবার দিয়ে আসতো, কি যতটুকু খাবার দিত, তখন বলেছিল কাকা যদি আমি মরে যাই, সত্যিটা যেন একদিন বেরিয়ে আসে। আচ্ছা। হুম। এবার সেই রাতেই অর্ণব বাড়ি মানে হোটেল রুমে ফিরে ডায়েরির শেষের দিকের পাতা খোলে। সেখানে লেখা আছে, যদি আমার মৃত্যু হয় তাহলে জানবে আমি আত্মহত্যা করিনি, আর যারা আমাকে মেরেছে তারা কেউ রেহাই পাবে না। যে তারপর একটা বাক্য, এখানেই স্ট্রেঞ্জ, সবকিছু কালোতে লেখা, বাট এই জায়গাটা শুকনো পুরনো রক্ত দিয়ে লেখা, কালচে লাল রক্তের ছোপে লেখা, রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ হবে। তোড়পে তোড়পে মারা গেছেন। এইভাবে স্ট্রেঞ্জ ভাই, তার মানসিক কন্ডিশন ভাব, সে হাতের নিজের মানে রক্ত দিয়ে লিখে যাচ্ছে যে রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ হবে। আর অর্ণবদা বলছে, যখন ওই বাক্যটা পড়ি, আমার পুরো মেরুদণ্ড দিয়ে আমার ঠান্ডা রক্তের স্রোত বয়ে যায় হঠাৎ করে, এবং আমি একটুখানি চমকে উঠি, কারণ ভাই পুরনো রক্ত, ভাই রক্ত আমি দেখতে পারি না। যে হঠাৎই আমি যখন ছিটকে আসি, দাঁড়িয়ে মাঝখান থেকে একটা পুরনো ছবি পড়ে যায়। ছবিতে কাবেরী দেবী দাঁড়িয়ে, তার পাশে তার স্বামী, আচ্ছা। আর পিছনে একটা মহিলা, মহিলাটা সাদা শাড়ি, আচ্ছা। ঠিক আছে। অর্ণবদা বলছে যে আমার হাত কেঁপে ওঠে ভাই, কারণ এই যে যে মুখটা, বলছে এই মুখ যেন আমি কাল রাতে দেখেছি। বলছে আমি যে অন্ধকার অভাব দেখেছিলাম, আমার মনে হচ্ছে না এই মুখটাই ছিল। আমি যে চুল দেখেছি, যে দেহের গঠন দেখেছি, সেটা যেন এটাই। বলছে আমি যখন এসব ভাবছি, তখনই আমার ফোন বেজে ওঠে, স্ক্রিনে একটা আননোন নাম্বার ভেসে ওঠে। ওই যে ফোনটা যখন অনবদা ধরলো, ওই লেখা আছে আননোন নাম্বার, ফোনটা যখন ধরলো একটা মহিলার কান্নার শব্দ। বলছে আমার ফোনে ওপার থেকে কেউ একজন বললো একটাই কথা, প্রথম ঋণ শোধ হয়েছে, এবার দ্বিতীয় জন। কল কেটে গেল। বলছে আমি কিচ্ছু উত্তর পাচ্ছি না, আমি কি বলবো আমি কিচ্ছু জানি না। আমি ওই নাম্বার নিয়ে আমি সার্চ করছি, কোথা থেকে কোনো ডকুমেন্টই বেরোচ্ছে না, আমি ফোন করছি, ফোন কেটে যাচ্ছে বারবার। ওকে ওকে। বলছে আমি জানি না, আমার কাছে কোনো উত্তর নেই যে মানে সেদিন কি হয়েছিল, সেদিনকে কি ঘটেছিল। বলছে আমার ওই রাতটা আমার মনে হয় যে আমার জীবনের সব থেকে অস্বস্তিকর রাত। আমি আমার বন্ধুদের ফোন করি, নাম্বারটা পাঠাই, তারাও ফোন করে, ফোনটা কেটে যায়, খালি লেখা হচ্ছে আননোন কলার। এটা অ্যাকচুয়ালি কিন্তু খুব ক্রিপি ভাই। মানে অনেকে হয়তো বলবে যে কোনো
স্পিরিট, কোনো প্রেতাত্মা বা কোনো কিছু, ঠিক আছে, মানে কিভাবে কোনো টেলিকমিউনিকেশন করবে বা কিছু, বাট এখানে আমার যেটা মনে হয় পুরো পৃথিবী থেকে মানে সব থেকে কমপ্লেক্স মেশিন হচ্ছে মানুষের শরীর। হুম, এত ছোট ছোট মেকানিজম, এত কিছু, তার থেকে তো একটা ফোন বেশি কমপ্লিকেটেড নয়। না, হুম, হুম, একটা স্পিরিট যদি কোনোভাবে একটা মানুষকে পজেস করতে পারে, নিজের কন্ট্রোলে আনতে পারে, তাহলে এই যে টেলিফোন বল বা যাই বল, এইগুলোকেও কন্ট্রোলে আনা সম্ভব ইন থিওরি। আর তুই সেটা প্র্যাকটিক্যালি বলছিস অর্ণবের সাথে হয়েছে বা অর্ণবদার সাথে হয়েছে। হুম, হুম, হুম। ওকে। বলছি তখন ওরকম মানে বসে আছি আমি, মানে আমি নিজেকে কিছু করে সামনে নিয়ে একটা সিগারেট ধরিয়েছি। হুম আমি ভাবছি যে কি হয়েছে, কেউ কি প্র্যাঙ্ক করছে আমার সাথে, কেউ কিছু করছে, কিন্তু আননোন কলার লেখা এরকম শুধুমাত্র ফোন, আমি কিছু বুঝতে পারছি না। বলছি হঠাৎই আমি সিগারেট খাচ্ছি, সিগারেট যখন ধরিয়েছি যখন খাচ্ছি তখন ডায়েরির পাতাটা নড়ছে আর কি, মানে বলছে হাওয়া দিচ্ছে ভাই, নড়ছে, হঠাৎই অটোমেটিক্যালি ডায়েরির পাতাগুলো উল্টে যায় আর কি। বলছে আমি ধরে নিলাম পাখার হাওয়াতেই উল্টেছে, স্বাভাবিকভাবেই উল্টেছে। উল্টে যে পাতাটা খুললো সেখানে মাত্র 3টে লাইন লেখা আছে, সেম ওখানেও লেখা রক্ত দিই, আমি একা মরবো না, যারা দেখেও চুপ ছিল তাদেরও হিসেব হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ইভান, তারপর? তো ভাই এই ধরনের ঘটনা যদি কারোর সাথে ঘটে রাত্রিবেলা একা, ভাই স্বাভাবিকভাবেই মানে কি বলবো, একটা হেভি একটা মানে যদি আমরা চলতি ভাষায় আমাদের ল্যাঙ্গুয়েজে বলি ভাই, একটা হেভি সাদা ভাগা, মানে কি বলবো, একটা বিরাট হরর এক্সপিরিয়েন্স। একটা ডায়েরি পড়ছিস, সেখানে সব এই ধরনের লেখা, এত থ্রিল লেখা আছে। স্বাভাবিক অন্যদেরও সেম সিচুয়েশন হয়, এবারে হুম ও লোকটা হচ্ছে এই কাঠখোট্টা টাইপের লোক ভাই, ঠিক আছে। ও ভাই মানে হেভি জেদি লোক। ও বলছে ভাই আমার সঙ্গে যখন এরকম ঘটনা ঘটছে আমি বললাম, না ভাই এর শেষ দেখে ছাড়বো আমি, হুম এটাকে আমাকে যেতেই হবে, মানে আমার ডিপে যেতে হবে। আহ, দেখি ভাই একটু যারা ডকুমেন্টারি ফকুমেন্টারি করে, রিসার্চ ফিসার্চ করে, একটু এই ধরনেরই হয়, একটুখানি জেদি টাইপের হাতের টাইপের লোক হয় তাহলে, ঠিক আছে। এবার ও ওই রকম টাইপের বলছে, আমি এবার ও যেটা করে যে ও পরের দিনকে যে কন্ট্রাক্টরের সঙ্গে ওর পরিচয় ছিল, ওকে ডাইরেক্ট ওর কাছে যায়, গিয়ে বাড়ির যারা লোকজন আছে, কেউ কলকাতায় আছে কি না আছে সেরকম লোকজনের একটা খোঁজ পায়। এই বাড়ির একটা উত্তরাধিকারী সে, লোকটার নাম হচ্ছে দেবাশিস চৌধুরী, ঠিক আছে। হুম আর নাম করে বলতে অসুবিধা নেই, কারণ এটা অলরেডি ও মোটামুটি ওর যে মানে তোর যে দাদাটা আর কি, সে মোটামুটি সবকিছু আমাকে বলেইছে যে না কোনো অসুবিধা নেই। হুম এবার তো লোকটার নাম হচ্ছে দেবাশিস চৌধুরী, সাউথ কলকাতা এখন থাকে, হুম ঠিক আছে। একটা বড় ফ্ল্যাট, একটা বড় ওই যে আমাদের যে হাউজিং এস্টেট গুলো এখন হয় সেখানে ফ্ল্যাট নিয়ে চলে গেছে। হুম লোকটার বয়স আর কি বয়স 50-50 হবে। তো খোঁজ পায় এবং কন্ডাক্টরই ব্যবস্থা করে দেয় দেখা দেখা করার জন্য, এবং কন্ডাক্টর বলে যে আপনাদের বাড়ি নিয়ে কিছু জানতে চাইছে। পুরো ব্যাপার ট্যাপার গুলো কতটা খুলে বলে না, ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা কারণ ও বারণই করেছিল, অর্ণব বলছে যা বলার আমি গিয়ে বলবো, তুমি শুধু আমাকে এটুকু ব্যবস্থা করে দাও, ঠিক আছে। তো বলে এবং লোকটা ওকে বাঁচতে বলে, অর্ণবদা যায় ওখানে। মানে সে বিশাল বল- সোর্স কাটিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, বিশাল সোর্স কাটিয়েছে। হ্যাঁ, 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 মানে ও ভাই ভাই কন্ট্রাক্টরকে ডাইরেক্ট, কারণ কন্ট্রাক্টর যেহেতু ওর পরিচিত ছিল, কন্ট্রাক্টরকে ধরে, কন্ট্রাক্টর তো জানবেই, কারণ দেখ ভাই ও তো বাড়ি পাওয়ার পাঠানি পেয়েছে, বাড়িটা ভাঙছে, ওর দায়িত্বে আছে এখন, হুম ঠিক আছে। ও ডেভেলপ করবে ওখান থেকে জিনিসটাকে নিয়ে। হুম কারণ কি হয় ধর এই সমস্ত ক্ষেত্রে একটা লিগ্যাল বিষয় একটু বলে নি, ধর কোনো বাড়ি যখন ভাঙা হয় তুইও জানবি, বাড়িটা ধর যখন ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট হয়ে যায় তখন ভাঙা হয়, এগুলো প্রমোটাররা করে, ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট পায়, এবং প্রমোটাররা ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট নিয়ে কন্ট্রাক্টরদের দেয়। তো ফলপ্রসূ কি হয়ে যায়, কন্ট্রাক্টররা থাকে, তাদের সঙ্গে মোটামুটি বাড়ির লোকের লিঙ্ক আপ, প্রমোটারের লিঙ্ক আপ, সবকিছুই থাকে, হুম ঠিক আছে। হুম 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 তো অর্ণবদা বলছে আমি যাই ওখানে, লোকটা বেশ মানে সম্ভ্রান্ত লোক আর কি। বলছে বলছে আমি ডাইরেক্ট গিয়ে আমি জাস্ট একটু কথোপকথন হয়, আমি কি করি না করি জিজ্ঞাসা করে আমি বলি, বলার পরে আমি ডাইরেক্ট মানে একদম, ও একদম ডাইরেক্ট চার্জ করে, আচ্ছা কাবেরী দেবীর মৃত্যুর সময় আপনার বয়স কত ছিল, আচ্ছা আচ্ছা এবং ও ডায়েরিটার কথা খুলে বলে তখন। হুম হুম ডায়েরির কথা বলতে তখন লোকটা মানে মুখ কুচকে যাবে, ওসব বাজে কথা, ফালতু কথা। এবার নিতাই কাকার থেকে দেবাশিস চৌধুরীর যারা পূর্বপুরুষ ছিল তাদের সব নাম অলরেডি ও রিসার্চ করেছে, ঠিক আছে। আচ্ছা 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 এবং ডাইরেক্ট বলে কিন্তু ডায়েরিতে তো আপনার বাবার নাম আছে। লোকটা লোকটা তখন মানে মানে ভাই একজনকে গিয়ে তুই বলছিস তোর বাবার নাম লেখা আছে ডায়েরিতে, স্বাভাবিক বলছে মিথ্যে কথা, বলছে মিথ্যে কথা, ফালতু কথা কথা বলার জন্য যদি এখানে এসে থাকে তাহলে আপনি বেরিয়ে যেতে পারেন।
বলছে যে এসব 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 মানে আপনি আমাকে বলে লাভ নেই, আমি অলরেডি হৃদয় কাকার থেকে 400 না সব শুনে নিয়েছি। এই বলছে যে ও বুড়ো পাগল, ওর কোনো এ নেই, ও পাগল, ঠিক আছে, মানে এরকম সব কথোপকথন চলছে। এবার হঠাৎ করে না ওরা এরকম চিৎকার ফিৎকার হয়ে ওঠে এবং তারপরে ওই দেবাশিস বাবু নিজেকে সামলে নেয়। না ওরা নিজেই বলে যে শোনো, কিছু জিনিস না অতীতে থাকাই ভালো, সব সত্যি প্রকাশ করার দরকার হয় না, সব সব সত্যি তোমাকেও জানতে নেই, তুমি যতটুকু জেনেছো ততটুকু ভালো, তুমি যেখানকার ছেলে বাবা তুমি সেখানে ফিরে যাও, আর এই সময়ের মধ্যে এত ঢুকতে যেও না। স্বাভাবিক, পরিবারের একটা মানে বলছি না আমাদের পার্সোনাল যেগুলো ব্যাপার আমাদের মধ্যেই থাক, তোমাকে এই সময়ের মধ্যে ঢুকতে হবে না। এবার অর্ণবটা তো বললাম না টেটিয়া টাইপের, ঠিক আছে, বলছে আমার কানে খুব অদ্ভুত শোনায় কথাটা ভাই, এবং একজন বলছে যে ও যদি নির্দোষী হবে তাহলে ও কেন চাপা দিতে যাবে, বা ওদের ফ্যামিলি যদি পুরোপুরি নির্দোষ হয় কিছু করবে না তাহলে কেন কথাগুলো চাপা দিবে। ডাইরেক্ট ডিসেন্ডেড না শরিক, মানে ধর কাকা মানে মানে জাট্টু তো না না না, ডাইরেক্ট উত্তরসূরি। আচ্ছা। হুম হুম হম, মানে একদম একদম মানে উত্তর পুরুষ আর কি, যারা আর কি তারা। হুম হুম মানে অর্ণব যখন ওই বাড়ি থেকে ফিরে আসে, এরপরে যেটা ঘটনা, মানে কিছু বলেনি ভদ্রলোক আর, তাই তো? না ভদ্রলোক কিচ্ছু বলেনি, চেপে যায়, অর্ণবের সাথে দুর্ব্যবহার করে, অর্ণব চলে আসে। মানে এবার অর্ণবটা এখানেই ওখান থেকে ফিরে এসছে, এবার মানে হোটেল রুমে চলে আসে এবং অন্যান্য সোর্স দিয়ে কি করা যায় সেটা দেখতে থাকে, চেষ্টা করে। কন্ট্রাক্টরকে বলে ধর লোকটা ফালতু লোক, হ্যাঁ, কোনো রকম ম্যানার যায় না, উল্টো পাল্টা চিৎকার করছে, কোয়েশ্চেন করছি ঠিকঠাক উত্তর দেয় না, এসব বলে। তো সেই দিনেই যে ঘটনাটা ঘটে, তুই এটা শুনলে এখানেই তুইও অবাক হবি এবং আমিও অবাক হয়েছিলাম, এবং ওরও ভাই একদম বিশাল ফেটে গেছিল। আচ্ছা, ঠিক আছে, সেদিনকে রাত্রে দ্বিতীয় মৃত্যু ঘটে। সেদিন রাতে প্রথম মারা গেল কে? গোপাল। গোপাল। সেদিন রাতেই সেকেন্ড মৃত্যুটা ঘটে। কে মারা গেল জানিস? এ এই দেবাশিস চৌধুরী। 50-এর কাছাকাছি বয়স তো। হ্যাঁ, ওকে ওই কিভাবে? মানে নিজের বাথরুমে গিয়েছিল, বাথরুমে স্লিপ করে পড়ে নাকি মারা গেছে। মাথা ফেটে মাথা ফেটে বাথরুমের মধ্যে পড়েছিল। প্রচুর ব্লিডিং হয় এবং ওই পোস্টমর্টমেও ঠিক সেরকম লেখা, ইন্টারনাল ব্লিডিং, ঠিক গোপালের মতো। গোপালের ক্ষেত্রেও সেম লেখা ছিল, ইন্টারনাল ব্লিডিং, মনে করে দেখ। হুম, না এখানে ইন্টারনালের সাথে এক্সটার্নাল ব্লিডিং অ্যাজ ওয়েল। হ্যাঁ 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 হ্যাঁ, দেখ আমার শরীর থেকে বাইরে থেকে কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, সেটা আমি রক্ত দিয়ে করে নেওয়া যায় ভাই। মাথায় চোট পেলে ভাই যখন ইন্টারনাল হ্যামারেজ হয়ে যায়, সেটা তার কিছু করার থাকে না। না বলছে যখন মানে রেস্কিউ করেছে, দেখছি যে গোটা বাথরুম জুড়ে বমি, রক্ত, ঠিক আছে। আর এটা খুব স্বাভাবিক মেডিকেল ফ্যাক্ট যে যখন পেটে রক্ত বেরোয়নি, মানে বমি করেছে তারপরে রক্ত বেরিয়েছে। যখন ওকে উদ্ধার করেছে তখন রক্ত বমি সব একসাথে ল্যাপ্টোলেপ্টি অবস্থায় দেহ পড়েছিল। আচ্ছা, এবার দেখ, আমি ভেবেছি মাথা ফেটে রক্ত বেরিয়েছে, এবার বুঝতে পারছি কেন ইন্টারনাল হ্যামারেজ বলছিলি। ওকে। এবং সব থেকে অদ্ভুত ব্যাপার তো দেবাশিস বাবুর স্ত্রী তখন ওনার স্ত্রী সার্ভিস করে আর কি, ঠিক আছে, ওনার স্ত্রী বাড়িতে ছিল না, ঠিক আছে। ছেলেমেয়েরা তো ভাই সার্ভিস করে, সব বাইরে থাকে। তো ওনার লাস্ট কল ওনার ফোন থেকে ওনার স্ত্রীকেই ছিল, ঠিক আছে। পুলিশ ভাই ব্যাপারটা নড়ে চড়ে বসে। একটা যত একটা সাধারণ একটা লোক তো না, একটা প্রভাবশালী লোক ছিল লোকটা। একটা হয় যে নাকি সম্ভ্রান্ত পরিবারের লোকজন এরকম ভাবে মারা গেল, ঠিক আছে। অর্ণবের এখানে কিছু আর মানে কোনো সে ছিল না, যে ইন্সপেক্টর ছিল সে এই সমস্ত ঘটনাটাও শুনলো সব, মানে ইয়ে করে তোর কন্ট্রাক্টরকে করে, যেহেতু অর্ণব ওই দিনকে বাড়িতে এসেছিল, স্বাভাবিক অর্ণবকে জিজ্ঞাসাবাদ করবেই, ঠিক আছে। অর্ণবকে ডেকে জিজ্ঞাসাবাদ করে, অর্ণব বলে সবকিছু সত্যি কথাই বলে। বলছে ভাই আমার দায় পড়েনি, আমার উচিত ছিল ওখান থেকে আলিপুরদুয়ার থেকে আলিপুরদুয়ারে ফিরে আসা, বাট এই না ফিরে আমি ছিলাম ভাই। আমাকে যখন ডেকেছে আমি গিয়েছি, আমি সব সত্যি কথা বলেছি, আমি ডায়েরিও নিয়ে গেছি ভাই, এই ডায়েরি। বলছে ইন্সপেক্টর যে ছিল ভাই সে বিরাট হাসে প্রথমে, স্বাভাবিক ভাই, পুলিশ তো আর এইসব বিশ্বাস করে না, আর আমাদের ল অ্যান্ড অর্ডার ভাই এসব অকাল্ট প্যারানরমাল অ্যাক্টিভিটিস এগুলোকে গুরুত্ব দেয় না, ঠিক আছে। বলছে এই সমস্ত কিছু হয় সবই ঠিক ছিল। সেদিনকার যখন পুলিশ ডাকে গিয়ে ফিরে আসে, তারপরে আবার পুলিশ ফোন করে, ওকে ডাকে, এবং যখন ডাকে তখন হচ্ছে অফিসারের মুখও খুব থমথমে। আচ্ছা,
খুব থমথমে। এবার যেই সময় অফিসারের কাছে যায় অর্ণবদা, ঠিক আছে, এবং একটা সিসিটিভি ফুটেজের কথা বলা হয়। পাওয়া গেছে। হ্যাঁ, সিসিটিভি ফুটেজ, অ্যাপার্টমেন্টে যে সিসিটিভি ফুটেজ থাকে না আচ্ছা 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 আচ্ছা। করিডোর গুলোতে, হ্যাঁ। সেই সময় একটা সিসিটিভি ফুটেজের কথা বলে। হুম। এবারে ফুটেজটা দেখা যাচ্ছে যে দেবাশিস বাবু ওদের যে ম্যানশন, যে মানে তোর যে আবাসনের যে এস্টেট যেটা, ওই ওখান থেকে মানে প্রায় নিজের যে বিল্ডিংটা, কি ফ্ল্যাটের বিল্ডিংটার দিকে প্রায় দৌড়ে আসছে, যেন মনে হচ্ছে ভয় পেয়ে আছে, ঠিক আছে। মানে বাথরুমে মারা যাওয়ার আগের কথা বলছে? হ্যাঁ, আগের কথা এটা, ঠিক আছে। আচ্ছা। তখন দৌড়ে আসছে, যে সময় মারা গেছে তার থেকে আগে এটা দৌড়ে আসছে তার ফ্ল্যাটের দিকে, বারবার পিছনের দিকে তাকাচ্ছে। মানে যে করিডোরে সিসিটিভিটা ছিল, কিন্তু করিডোরের কেউ কাউকে দেখা যাচ্ছে না, শুধু শুধু অর্ণব বলি, সরি, শুধু দেবাশিস বাবুই ছুটছে, পিছনে তাকাচ্ছে। বলছে ফ্রেমে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। হঠাৎ ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য যেন মনে হলো কোনো একটা ছায়া মূর্তি, কিছুই বোঝা যাচ্ছে না, শুধু লম্বা চুল বোঝা যাচ্ছে, আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। সিসিটিভি ফুটেছে, তুই জানিস যে সমস্ত সিসিটিভির ক্যামেরাগুলো এই ধরনের এন্টিটিকে বহু জায়গায় এর আগেও ক্যাপচার করেছে, তার অনেক প্রমাণ পাওয়া গেছে, ঠিক আছে। এবং যারা আমাদের যারা অডিয়েন্স আছে তারাও আশা করি এগুলো দেখেছে। তো ওই ক্যামেরার মধ্যে জাস্ট একবার ধরা পড়ে কোন একটা মহিলা অবয়ব। আচ্ছা। কয়েক সেকেন্ড আগেও কিন্তু ওখানে ছিল না, এবং তারপরেই হঠাৎই ভিডিওটা স্ট্যাটিক হয়ে যায়, কালো পর্দায় এসে যায়, আর ফুটেজটা শেষ হয়। আচ্ছা। পুলিশও তারপরের আর কোনো ফুটেজ নেই? না না না, তারপরে কোনো ফুটেজ স্ট্যাটিক হয়ে যায় পুরোপুরি ফ্রেমটা। বুঝতে পারছি আমি, ঠিক আছে। এবং তারপরে এই ধরনের ঘটনা ঘটে এবং দর্শক মারা যায়, এবং তার উত্তর পুলিশ কিছু দিতে পারছে না। পুলিশও মানে ও স্টান্ট হয়ে গেছে। আইও যে ছিল ইনভেস্টিগেশন অফিসার যিনি ছিলেন, তিনিও পুরো স্টান্ট ব্যাপারটা নিয়ে। অর্ণব ওই দিকে ফিরে আবার কাকার কাছে যায়, নিতাই কাকার কাছে, ঠিক আছে। এবার নিতাই, কারণ অর্ণবদার বারবার এটা মনে হচ্ছিল যে নিতাই কাকা সত্যি কিছু জানে, ঠিক আছে, বাট বলছে না। সেদিনকে গিয়ে এটাকে খুব জোর জবরদস্তি করে যে তোমাকে বলতে হবে ভাই, তুমি কি জানো, সত্যি কিছু জানো? অনেক বলার পর এদের কাছে শেখা হচ্ছে হ্যাঁ আমি জানি। কি জানো? নিতাই কাকা বলছে আমি সেদিন সব দেখেছিলাম। আচ্ছা। বলছে কি দেখেছিলে, কোন দিন? মার্ডারটা? হ্যাঁ, বলছে কোন দিন দেখেছিলে? বলছে যেদিন কাবেরী দেবী মারা যায়। ওরা বলছে মানে? বলছে হ্যাঁ আমি 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 সাক্ষী, আমি জানি। বলছে যে তুমি কি হয়েছিল বলো। বলছে না আমি বলতে পারবো না। এবং খুব আবার মানে ওকে খুব চাপ সৃষ্টি করা, তুমি না বললে এবারে আমি কিন্তু পুলিশকে জানাতে বাধ্য হবো যে তুমি সবকিছু জানো, তোমার জন্য সবকিছু করছে। উল্টে কেস দিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি বলবে কি না বলো সেটা তোমার ব্যাপার, ছেড়ে দাও। আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে আয়োকে ফোন করবো, বাকিটা আমি দেখে নিচ্ছি। তখন বুড়ো বলে না এরকম করবেন না, হাতে পায়ে ধরে। তখন বুড়ো বলতে শুরু করছে আস্তে আস্তে, বলছে যে সেদিনকে রাতে বৃষ্টি হচ্ছিল, যে রাতের কথা আর কি খুন হয়েছিল। বলছে পুরো বাড়ি অন্ধকার, হঠাৎ একটা চিৎকার শুনতে হয়, চিৎকার শুনতে হয়, পুরোটা থেকে দৌড়ে যায়। চিৎকারটা আসছিল কাবেরীর ঘরের সামনে থেকে। গিয়ে দেখে যে দরজাটা আর্ধ খোলা, মানে অর্ধেকের কি আর কি পাল্লা যেরকম আর কি ভেজানো থাকে আর কি, অর্ধেকটা খোলা। গিয়ে দেখছে ভেতরে কাবেরী মাটিতে পড়ে আছে। বলছে তার মুখ দিয়ে রক্ত উঠছে, তার শ্বাস চলছে, তখনও সে মরে যায়নি, হালকা হালকা শ্বাস চলছে। আর তার সামনে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে, স্বামী, শ্বশুর আর বাড়ির একজন আত্মীয়। আচ্ছা। তাদের মধ্যে তখন তর্কাতর্কি চলছে, দেখছে, বলা বলি করছে যে এখনই শেষ করতে হবে, ও বেঁচে থাকলে সর্বনাশ হয়ে যাবে। একজন বলছে ডায়েরিটা কোথায়, ঠিক আছে। মানে এরকম সব কথাবার্তা যখন নিতাইদের শুনছে, নিতাই কাকা তখন মানে লুকিয়ে আর কি, বুঝলি তো, মানে ওর তো সেই সাহস নেই ও গিয়ে বাড়ির মালিকের সামনে গিয়ে দাঁড়িয়ে সব শুনবে। ও কোনো বাড়ির কোনো হিরো নয় আর কি। তো বলছে এসব বলে টলে তারা বেরিয়ে যায়। যখন বেরিয়ে যায় তখন নিতাই ঘরে ঢোকে, কাবেরী দেবী তখনও বেঁচে আছে। ওই তখন মৃত্যুর আগে ওই একটাই কথা বলে গিয়েছিল যে ওরা সবাই মরবে, আমার রক্ত ওদের ডাকবে। এই কথা বলে আর কি কাবেরী মারা যায়। এবং ওই ডায়েরিটা তখন নিতাই কাকা রেস্কিউ করে লুকিয়ে রেখেছিল। এসব ফালতু কথা যে রিকোয়েস্ট করেছিল আমার ডায়েরি রেখে দাও হ্যান ত্যান, এগুলো নিতাইয়ের বানানো গল্প, ঠিক আছে। এবার
অর্ণবের মাথায় তখন মোটামুটি মাথায় করে বাজ ভেঙে পড়ে হুম, যে এই যে ঘটনাগুলো ঘটছে, তাহলে কি সত্যি কোনো প্রেতাত্মার প্রতিশোধ? তাহলে কি সত্যি কাবেরী ফিরে এসে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, নাকি কেউ ওই ঘটনাগুলো ব্যবহার করে খুন করছে, এদেরই বাড়ির কেউ এরকম ভাবে সবকিছু সাজিয়েছে? কারণ ওই অর্ণব ভাই সব প্যারানর্মাল জিনিসপত্র মানে না প্রথম থেকেই, ও এইসব ভূত ফুত সব বিশ্বাস করে না। এবার আমার অর্ণব যেটা বলছে সেই এই এই পর্যায়ে এসে যেগুলো ঘটেছে সেগুলো আমি লিঙ্ক করতে পারছি, হুম, 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 কিন্তু সেই দিন রাতে আমি যেটা দেখি সেটা আমি কি দেখেছি, কেন দেখেছি, কি হয়েছে না হয়েছে, আমার কাছে কোনো উত্তর নেই। হুম, হুম, বলছে আমি স্বপ্ন দেখেছিলাম। বলছে কি স্বপ্ন দেখছি না অন্যরকম কিছু ফিলিং, আমি সেটা এখনো বুঝতে পারছি না। বলছে আমার কাছে এর কোনো উত্তর নেই ভাই, আমাকে জিজ্ঞাসা করিস না। বলছে আমি দেখছি স্বপ্নে আমি চৌধুরী বাড়ির পুরোনো করিডোরে দাঁড়িয়ে, আচ্ছা, চারপাশ অন্ধকার তখন, এবং আমি দেখছি যে পুরো দেওয়াল জুড়ে পুরোনো যে তেলের প্রদীপ হয় হুম, সেই তেলের প্রদীপ জ্বলছে। বলছে আমার সামনে একজন মহিলা হাঁটছে, শাড়ি পরে আছে, খালি পা, যেরকম আটপৌর স্টাইলে যেরকম শাড়ি পরতো ওই রকম ভাবেই পরে আছে। বলছে আমার স্পষ্ট মনে আছে তার চুল এতটাই লম্বা, কোমর ছাড়িয়ে নেমে গেছে। বলছে আমি ভাই তার পিছন পিছন হাঁটছি। বলছে তারপরে মহিলাটা একটা বন্ধ দরজার সামনে দাঁড়ায়। বলছে ধীরে ধীরে পিছন ফিরে তাকালো। বলছে আমি প্রথমবার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। আমার মনে আছে যে ছবিতে আমি কাবেরী দেবীর মুখ দেখেছিলাম, এই মুখ যেন সেই মুখ। মুখটা ফ্যাকাশে, ঠোঁট রক্তমাখা, চোখে একটা অদ্ভুত বেদনা। বলছে আমার প্রত্যেকটা স্বপ্নের প্রত্যেকটা কোনায় কোনায় যা ছিল, আনন্দবাগ মেসেজ এখন আমি ওটা পড়ছি, এটা ঠিক সেভাবে যেভাবে লিখে সেভাবেই পড়ছি। মেসেজ লিখছি দাদা যে সেই দিন রাতে স্বপ্নে আমি যা দেখেছিলাম তার প্রত্যেকটা বিবরণ ভাই আমি আজও তোকে বলে দিতে পারি। সে যখন ফিরে তাকালো, তার মুখ ফ্যাকাশে, ওর রক্তমাখা, চোখে যেন অদ্ভুত কষ্ট। শুধু আঙুল তুলে আমার দিকে একটা দিক দেখালো, বাড়ির নিচের তলার দিক। আমি সেদিকে দেখলাম হয়তো ওটা কোনো পুরনো গুদাম ঘর। তারপর সব অন্ধকার, আমার ঘুম ভেঙে যায়। আচ্ছা, ঘুম ভেঙে যাওয়ার পর আমি কি করব কিছুই বুঝতে পারি না। আমি পুরোপুরি অবাক হয়ে যাই ভাই। আমি কি সত্যি স্বপ্নই দেখলাম নাকি অন্য কিছু? কি করে ওই ছবিটার মুখটার সাথে আমার স্বপ্ন দেখার মুখটা মিলে গেল? আমি হয়তো বেশি ভেবে ফেলেছিলাম, আমি সেটাই ভেবেছিলাম। এটা হচ্ছে ওই দিন রাতে এরকম ঘটনা ঘটে ভাই। আর আমি তখন আপনাকে বললাম যে অনেক সময় হয় এটা, যে এক তো হয় যে বেশি ভাবলে তোমার স্বপ্নে সেটা আসে। হুম, সাবকনশিয়াসে চলছে যেহেতু। হ্যাঁ আসি, এটা হতেই পারে। এবং তাছাড়াও অনেক সময় এটাও হয় যে এই ইন্ডিকেশন দেওয়াটা কিন্তু আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রথম থেকেই একটা কিন্তু মানে কি বলবো, মানে তুই মিথ বলিস যাই বলিস, আমাদের আমাদের মানে এই বেসিক্যালি হ্যাঁ স্বপ্ন, মায়ের স্বপ্নে আসা, ঠাকুরের স্বপ্নে আসা, প্রেতের স্বপ্নে আসা, সেগুলো কিন্তু হয় ভাই। অবভিয়াসলি হয়। হুম। বলছে যখন আমার ঘুম ভেঙেছে ভাই, আমি অনেকক্ষণ ব্লান্ট হয়ে বসে আছি। তারপর আমার হঠাৎ করে মনে পড়ে যে ওই নিচের দিকে কোনো একটা ঘর দেখাচ্ছিল, হুম, নিচের দিকে কোনো একটা ঘরের দিকে দেখাচ্ছিল। যাই ভাই ঠিক আমি সঙ্গে সঙ্গে ওখানে তখন যখন ঘুম ভাঙে আমি একটু ওয়েট করি, ভোরে আলো ফোটার, আমি বেরিয়ে যাই ওখান থেকে। বেরিয়ে আমি চৌধুরী বাড়িতে যাই। যে সেই তখনও পর্যন্ত ওই দিকের জিনিসপত্রগুলো ভাঙা হয়নি। যে ঘরটা দেখাচ্ছে সেটা গুদাম ঘর, ঠিক আছে। আচ্ছা, এবং জায়গাকে নিয়ে গুদাম ভরে ভিতরে যায়। বলছে যে ভিতরে কি আছে আমাকে দেখতে হবে, যে আমি কি সত্যি সত্যি শুধু স্বপ্ন দেখেছি নাকি আমাকে কেউ ইন্ডিকেশন সত্যি দিয়েছে। বলছে এখানে কি এমন লুকিয়ে আছে যে যার জন্য আমাকে এই স্বপ্ন এরকম দেখতে হলো। হুম, এবার যখন অর্ণবদা পৌঁছয় তখন ভাঙার কাজ বন্ধ অলরেডি, ওই সময় তো ভাঙার কাজ হবে না। এবার দেখ যেহেতু অতগুলো লেবার ছিল সবাই ওই মানে ওই বাড়িতেই স্টে করছিল,
কারণ ওরা তো বাইরে থেকে লেবার গুলো কন্ট্রাক্টরে আসে, তো বাড়িতে সবাই থাকে, তো দেখছে ভোরবেলা কয়েকজন দাঁড়িয়ে ফিস ফিস করছে, কারো মুখ স্বাভাবিক ভাব নেই, মানে সবাই একটু ভয় পেয়ে আছে, খুব বিক্ষিপ্ত টাইপের একটা চেহারা আর কি। তোর হচ্ছে অর্ণবদা আর কি যায় ওখানে, গিয়ে বলে যে কি হলো, তোমরা কেমন আছো সব? তখন এরা বলছে, লেবার গুলো বলছে আমরা ভাবছি আর কাজ করবো না, কাজ থামিয়ে চলে যাবো। বলছে কেন, কি হয়েছে? বলছে দাদা বলো না, যা ঘটছে, গোপালদা চলে গেল, কালকে পাহারাদার কি সব দেখেছে, হ্যাঁ জানি না, বুঝতে পারছি না কি হচ্ছে কি হচ্ছে, কিছু বুঝতে পারছি না। আর যে পাহারাদার ছিল, হুম চেষ্টা হচ্ছে যে যেটা ঘটেছে আর কি, পাহারাদার বাড়ির সামনে গেটে বসেছিল, হুম। আর তখন ভোর রাতের দিকে আর কি, সেই সময়টা ওই 3টে-4টের দিকে, সেই সময়টা পাহারাদার দেখে যে কেউ একজন শাড়ি পরে, হ্যাঁ, লম্বা চুল, মাথা নিচু করে, হুম। যেন ওপরের বারান্দা একটা মহিলা দাঁড়িয়েছিল। ও Okay. প্রথমে ভাবে যে, এবার ও প্রথমে ভাবে, পাহারাদা প্রথমে ভাবে যে যে গার্ড ছিল, সে ভাবে হয়তো কেউ হয়তো ঢুকে পড়েছে, ঠিক আছে। হুম আর ব্যাপারটা হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে ছিল সেই বারান্দাটা খুব ভাঙাচোরা, হুম হুম সেখানে দাঁড়ানোর মতন কোনো সেরকম মেঝেই নেই, যে দাঁড়িয়ে যে থাকবে কোনো মানুষ যে উঠবে সেখানে, সেই তো অলরেডি পোর্শনটা ভাঙা পোর্শন প্রায়। তবু মহিলাটা দাঁড়িয়েছিল একদম চুপচাপ স্থির, সেটাও দেখেছে। এবং তারপরে এই গার্ড মানে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তো এইসব অর্ণব শোনে, এবং স্বাভাবিকভাবেই অর্ণব এবার আন্দাজ করতে পারছে যে কি ঘটছে না ঘটছে। বলছে আমি ভাই আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করি যে হয়তো এগুলো সত্যিই ঘটছে। বলছে আমি সব পুরো একদম নিচের গোদাম ঘরের দিকে চলে যাই। বলছে ওইদিকে কেউ সচরাচর আসে না, হ্যাঁ, তালা খোলে নিতাই কাকা, ওখানে তালা খুলে ও তখন মেঝেতে যখন ঢুকেছে, হচ্ছে গোটা ধুলোয় আর কি মেঝে ঢাকা যা হয়, বলছে গোটা ঘর জুড়ে জাল, ঝুল ফুল পড়ে আছে, আর ভিতরটা পুরোটা স্যাঁতস্যাঁতে। নিচের দিকে গোদাম ঘরগুলো কি হয়, একটু দেখবি একটু ভেজা ভেজা টাইপের হয় আর কি। আর এই ঘরগুলো হয় দেখবি পুরোনো দিনের ঘরগুলো, যেগুলো বেসিক্যালি বেসমেন্টের ঘর বা গোদাম ঘর যেগুলো হয়, এগুলো খুললে একটা অদ্ভুত ভ্যাপসা গন্ধ ছাড়ে। ভেবে দেখ ভাই, হুম 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 হুম। একটা জুলিও, একটা স্যাঁতস্যাঁতে একটা অদ্ভুত গন্ধ। আমাদের বাড়িতেও এরকম টাইপের গন্ধ পাওয়া যায়, মানে হ্যাঁ, লোহা অন্য বাড়িতে। মেশানো, জল মেশানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। একটা পুরোনো যেন একটা অদ্ভুত পচা গন্ধ। অনেক সময় তোর মনে হবে যে মানে পান পাতা পচে গেলে যেরকম একটা গন্ধ পাওয়া যায়, ওরকম টাইপের। হুম হুম মানে হুম, এটার একটা নাম একদম। ওর হচ্ছে পাচৌলি, মানে মানে এটা একটা মানে পারফিউমের টার্মস, যাই হোক। আচ্ছা, হ্যাঁ, বল তারপর। এবারে ঘরের মধ্যে ওই অন্ধকারের মধ্যে ও ফ্ল্যাশ লাইটটা জ্বালায়। ঘরটা তো স্বাভাবিক, যতই সকালবেলা হোক, ভাই বেসমেন্টের ঘর বা গুদাম ঘর ভাই অন্ধকারই থাকবে। হুম এবার ফ্ল্যাশ লাইট জ্বালায় এবং জ্বালিয়ে দেখছে যে ঘরের দিকটা একটা কোণের দিকে একটা কাঠের আলমারি, আর তার পাশে একটা সিন্দুক রাখা আছে, ভাঙা সিন্দুক টাইপের, ভাঙা মতন। আর উম, তো তারপরে যেটা দেখে সেটাতে খুব স্ট্রেঞ্জ হয়, মেঝেতে একটা গোলাকার চিহ্ন, গোল একটা চিহ্ন। আচ্ছা। বলছে যেন, বলছে যেন মাটির উপরে যেন কোনো সময় কিছু আঁকা হয়েছিল, ঠিক আছে। ধুলোর আস্তরণ পড়ে আছে, সেই ধুলোর আস্তরণ সরাতে থাকে। এবার দাদা যেটা বলেছে যে ধীরে ধীরে একটা নকশা ফুটে উঠেছিল চোখের সামনে, গোল প্রতীক, বলছি ভিতরে ত্রিভুজ আঁকা, অদ্ভুত সব চিহ্ন দেওয়া আছে সেখানে ভাই, মাঝখানে কালচে দাগ, যেন বহু বছর আগে এখানে কি কোনো হয়তো আহ, তোরা যেগুলো মানিস তান্ত্রিক আচার করা হয়েছিল, ঠিক আছে। এবার দেখ এগুলো প্রতীক মানে তুই বুঝতে পারছিস কোনো যন্ত্র আঁকা হয়েছিল, তুই আরো ভালো বলতে পারবি। হুম বলছে গোল, তার ভিতরে ত্রিভুজ, ভিতরে সবার অদ্ভুত অদ্ভুত চিহ্ন। হুম 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 হুম। এবার বলছে যে তারপরেই যে ঘটনাটা ঘটে ওইখানে ওই ভোরের বেলাতেই, বলছে হঠাৎ তো টক 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 3টে টোকা শুনতে পায়। এটা সব থেকে ডেঞ্জারাস। এই টোকাটা কোত্থেকে আসছে, যে টোকাটা আসছে যে যে বন্ধ দেওয়াল আর কি, যে দিকটা, যেন ওই দিকের দেওয়াল থেকে কেউ দেওয়ালে টোকা মারছে, আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। 3বার ঘরের যে উত্তর দিকের দেওয়াল আছে, বলছে সেই দিক থেকে আসছে, হুম 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 টক 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 3টে টোকা আসছে। বলছে যে দেওয়ালটা অন্যগুলোর তুলনায় একটু নতুন টাইপের দেওয়াল, কিন্তু অন্য দেওয়ালগুলো যেন পুরনো ভাঙাচোরা, এই দেওয়ালটা যেন একটু নতুন, সামান্য নতুন, ইটের রং ওখানে আলাদা। হুম হুম।
যেন এটা যেন পরে বন্ধ করা হয়েছে। আমি বলছি, আমি নিতাই কাকাকে ডাকি, বলি যে লোকজন নিয়ে এসো, তুমি এটা এক্ষুনি ভাঙবো। তো কেউ আসতে চাইছিল না, তারপরে অর্ণব বাইরে বেরিয়ে মোটামুটি রিকোয়েস্ট করে হাত জোর করে, ভাই তোমরা চলো, যে এটা নাহলে খুব বাজে কেস হয়ে যাবে যা চলছে, এটাকে ঠিক করা দরকার। ওরা যায়, ভিতরে যায় এবং ওই দেওয়ালটা ভাঙে। ঠিক আছে, হুম হুম মানে ঘরটা যেন এমনিতেই তো ভাই পুরো বন্ধ ঘর। ঠিক আছে, এবার ভাঙে যখন, দেখছি যে টর্চের আলো ফেলতে দেখছে দেয়ালের ভিতরে আরেকটা দেওয়াল আছে। দেয়ালের ভেতরে আর একটা দেওয়াল রয়েছে? হ্যাঁ হ্যাঁ, কোনো ঘর নয় ওটা। ঠিক আছে, সেই দেয়াল জুড়ে হাতের ছাপ, বলছে অনেক হাতের ছাপ। আচ্ছা এবার দেওয়ালটা যখন ভাঙা হয় ভাই, আচ্ছা। ওই যে ছোট ঘরটা, গুদাম ঘর যেটা, হ্যাঁ, দেয়াল ভাঙলে দেখা যাচ্ছে যে ওই ঘরের ভিতরে আর একটা ঘর আছে। কি বলিস? হ্যাঁ, এই যে দেয়াল সেটা আর কি ইট দিয়ে যেন চাপা দিয়ে দিয়েছিল ইচ্ছা করে। এবার ওরা সবাই, ওই যে কজন আর কি এসছে, তারা সবাই মিলে টর্চ ফর্চ বার করে ওই দেয়াল, ওই ওই অন্ধকার ঘরটার মধ্যে ঢোকে। ঠিক আছে, মানে দরজা ছিল ওটায়? না, ওই যে ইটটা যেটা ভাঙা হলো না, হ্যাঁ হ্যাঁ। যে ওই ইটটা ভাঙতে ওই ইটের ওপারে আরো একটা মেনশন আর কি, মানে আর একটা ফাঁকা ফাঁকা ঘর, মানে যেন কেউ ওইটাকে কেউ বুঝিয়ে দিয়েছে, সেপারেট করে দিয়েছে আর কি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি মানে ঘরের মধ্যে ঘর আর কি, বাট ওটা একটা পুরোটাই ঘর আর কি, এটাকে ইট দিয়ে আলাদা করে দেয়াল দিয়ে সেপারেট করে দিয়েছে কেউ। হুম হুম হুম। এবার যখন ও ঘরে ঢোকে দেখছে ঘরটা যেন বহু বছর কেউ, মানে শত শত বছর কেউ ঢোকেনি ঘরে আর। মানে কেউ ইচ্ছা করে যখন বন্ধ হয়ে যাচ্ছে, গোটা ঘরের দেওয়াল জুড়ে না হাতের ছাপ। আচ্ছা। হ্যাঁ, মানে শত শত হাতের ছাপ চারিদিকে দেয়াল জুড়ে, মানে যেন কেউ, মানে চারিদিকে যেন বিক্ষিপ্ত হাত দিয়ে আর কি, যেন কেউ দেওয়াল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, বাঁচার চেষ্টা করেছে, এরকম। আর নিজের মাঝখানে একটা পাথরের বেদি। হুম 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 হুম। ঠিক আছে, একটা পাথরের বেদি, বেদির উপরে একটা মরচে ধরা লোহার শিকল ছিল। আচ্ছা হ্যাঁ, এবং ওই ঘরে একটা কাঠের বাক্স। আচ্ছা বাক্স খুলতেই সব পুরোনো কাগজ টাগজ বেরিয়ে আসে, আর একটা চামড়ার ছাতা বেরিয়ে আসে। আচ্ছা। ওটা নিয়ে ওরা বাইরে আসে এবং অর্ণব খাতাটা প্রথমে খোলে, এবং খুলতেই প্রথম বুঝতে পারে যে এই খাতাটাই হচ্ছে সেই খাতাটা যেটা এই বাড়ির অভিশপ্ত ইতিহাস সেটার মধ্যে লুকিয়ে রয়েছে, এই পরিবারের ব্যক্তিগত নথি এটাই। এবারে আমি আবার দাদার চ্যাটে যাচ্ছি, হ্যাঁ। বলছে আমার ডকুমেন্টারি অনুযায়ী হুম 1932, লেখক এখানে রজনীকান্ত চৌধুরী। এখানে লেখা ছিল, আমাদের বংশ ধ্বংসের মুখে, ব্যবসা শেষ, ঋণ বেড়েই চলেছে, হুম আজ রাতে এক সাধক আসবেন। পরের পাতায় তিনি বলেছেন ধন সম্পদ ফিরে আসবে, কিন্তু বিনিময়ে প্রতি প্রজন্মে একজন নারীর জীবন দিতে হবে। হচ্ছে এইটুকু পড়ে ভাই হুম। আমার, মানে নিজেকে আমি বিশ্বাস করতে পারছি না। আমি শুনেছিলাম তোরা এরকম অডিও স্টোরি করিস, ভক্তিভূতির ঘটনা তোরা নিয়ে আসিস, ঠিক আছে, তোরা এরকম পড়িস বলিস ঘটনা, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি, দেখ ও আমাদের লিসেনার অলরেডি, আমি ভাবতে পারিনি যে আমি নিজে কখনো এরকম জিনিস দেখবো বা আমাকে কোনোদিন এসবের সম্মুখীন হতে হবে। বলছে যে মানে শোনে, বাট এন্টারটেনমেন্ট ফ্যাক্টর হিসেবে শোনে। হ্যাঁ হ্যাঁ, কোনো বিশ্বাস করতে পারে না আর কি। ঠিক আছে, বলছে আমি এবারে আমার প্রথমবারের জন্য বিশ্বাস হলো ভাই। বলছে লেখা আছে প্রথম বলি সম্পন্ন হয়েছে, চুক্তি কার্যকর। বলছে তারপরে পাতাগুলোতে ভাই আরো ভয়ঙ্কর জিনিস, 1948 এক নববধূর মৃত্যু, 1971 আর এক নারীর মৃত্যু, 1986 আর একজন নারীর মৃত্যু। সবকিছুকে আত্মহত্যা বলে চালানো হয়েছে, সব একই পদ্ধতি, সব একই গল্প। আর 1998 সালের পাতায় লেখা, কাবেরী অনেক কিছু জেনে ফেলেছে, তাকে থামাতে হবে, এরপর আর কিছু নেই। সবটাই কি একই জন লিখছে না জেনারেশনের পর জেনারেশন লিখছে? জেনারেশন ওয়াইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সেই সময় ঘরে যারা ছিল তারা হঠাৎ একটা শব্দ শুনতে পায়, আচ্ছা। লুকোনো যে ঘরটা সেই ঘরের দরজার কাছে। হুম হুম হুম। সেখানে গিয়ে দেখছে কেউ নেই, কিন্তু
মেঝেতে ভেজা পায়ের ছাপ, ধুলো মাখা ভেজা পায়ের ছাপ, হুম হুম 3টে খালি পা, হুম হুম আর সেগুলো ধীরে ধীরে ওই বেদির দিকে যাচ্ছে, হুম হুম যেন কেউ অদৃশ্য করে হেঁটে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা বলছে ভাই তখনই আমার ফোন ভাইব্রেট করে ওঠে, যে আইও ছিল সে ফোন করছে। হুম হুম তখন বলছে যে অর্ণব তুমি কোথায়? বলছে আমি বলি আমি চৌধুরী বাড়িতে। বলছে এখনই বেরিয়ে এসো। বলছে কেন? বলছে আর একজন মারা গেছে। আরো একজন মারা গেছে? বলছে মানে কে? বলছে সুব্রত চৌধুরী নাম, তোমার তোমার দেওয়া নথি অনুযায়ী এই ব্যক্তিও কাবেরীর মৃত্যুর সময় আত্মীয়টা উপস্থিত ছিল, এই লোকটা। আচ্ছা বলছে আজ সকালেও দেহ পাওয়া গেছে একইভাবে, মাথা ফেটে মারা গেছে, রক্তে ভেসে গেছে পুরো ঘর। ফোন কেটে যায়, অর্ণব বেদিটার দিকে তাকায়। হুম বলছে হঠাৎ জন্য মনে হলো সেখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যেটা আগেও ছিল না, পাথরের উপরে যেন একটা লাল থকথকে কিছু একটা দেখতে পাচ্ছি। শুধু আমি না, আমার সঙ্গে এটা? হ্যাঁ 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 ওকে হ্যাঁ। হুম হুম বলছে আমার শুধু আমি নয়, আমার সঙ্গে যারা ছিল তারা সবাই দেখতে পাচ্ছে একটা লাল থকথকে কোনো কিছু। এবং আমার সামনে গিয়ে দেখছি সেখানে একটা লেখা, হুম হুম আরো 3। বলছে ওরা সঙ্গে সঙ্গে ওই রুম থেকে যে যার মতন পালায়। ভাই গায়ে কাঁড়া দিচ্ছে শুনতে গিয়ে। কেউ ওখানে আর থাকে না, জাস্ট জাস্ট পালায় ওখান থেকে, জাস্ট হুম পালায়। ঠিক আছে, এবং সব থেকে যেটা ভয়ঙ্কর ব্যাপার, যে যারা পালায় ওখান থেকে তারা প্রত্যেকে প্রত্যক্ষদর্শী। আচ্ছা এবার তখন যখন পালিয়ে আসে ভিতর থেকে, তখন নিতাই কাকা খুব ভয় পেয়ে যায়। নিতাই কাকা ভাবে হয়তো যে তাকেও মরতে হবে হয়তো, কারণ সেও দেখেছিল যে তাকে মারা হয়েছে, সেও দেখেছিল যে কাবেরী মারা গেছে। কিন্তু এই নিতাই কাকার আসল মানে রূপটা কি? নিতাই কাকা এখনো কি সত্যি কিছু লুকিয়ে যাচ্ছে? কেন নিতাই কাকা এত ভয় পাচ্ছে? সেটা অর্ণবকে বারবার টন্ট করতে থাকে। ঠিক আছে, ওরা তো চলে আসে তখন। আর ও বাড়ি এসে সারাদিন অর্ণব এটাই ভাবে যে নিতাই শালা কিছুতেই কিছু সত্যি বলছে না। ও বারবার বলছে খাবি খাচ্ছে মাছের মতন, কিন্তু ভাই সত্যিটা মুখ থেকে খুলছে না। কিছু কিছু লুকানো জিনিস আছেই যেটা নিতাই বলতে চাইছে না। অর্ণব সেদিনকে আবার বিকালবেলা যায়, যে নিতাই তখন ঘরে একা বসে আছে চুপচাপ ভয়ে, ঘরের সামনে প্রদীপ জ্বলছে। ঠিক আছে, ওর যায়, মানে যেন যেতে সব থেকে যেটা অবাক হয়, যে নিতাই এমন একটা প্রশ্ন করলো যে ও লিখেছে তাই না? আর ও যে কি লিখেছে, কে লিখেছে? বলছে ওই যে আরো 3। বলছে যেন জানতো নিতাই যে অর্ণব আসবে। ঘরটা পুরো চুপচাপ নিস্তব্ধ। অর্ণব বলছে আপনি কি করে আপনি কিভাবে জানছেন যে সমস্ত কথা ও লিখেছে? বলছে আপনি কি লুকাচ্ছেন, আপনি শেষবারের মতন বলুন, যদি আপনাকে বাঁচাতে পারি। আপনি বলছেন তো আপনি মরে যাবেন, আপনাকে মরতে হবে, আপনি সকালবেলা ওরকম ভাবে বেরিয়ে এসে আপনি হাঁপালেন, হ্যাঁ সবাই একটা সিনক্রিয়েট হলো, আপনি নিশ্চয়ই কিছু লুকাচ্ছেন, আপনি বলুন। তখন নিতাই কাকা বলছে কারণ আমিও সেই হিসেবের মধ্যেই আছি। অর্ণব বলছে ভাই আমার ধাক্কা লাগে। কিসের হিসেব? কি কি হয়েছে? নিতাই বলছে আমি অর্ণব তোমায় মিথ্যে বলেছিলাম। তো কোন ব্যাপারে? বলছে আমি শুধু সাক্ষী ছিলাম না। বলছে তাহলে? বলছে আমি ওকে বাঁচাতে পারতাম কিন্তু বাঁচাইনি। অর্ণব বলছে মানে? তখন নিতাই কাকা বলতে শুরু করছে, যে বলছে যে 1998 সালে সেই রাতে কাবেরী তখনও জীবিত, স্বামী শ্বশুর ঘর থেকে চলে গেছে, মেঝেতে পড়ে সে তখনও মানে শেষ নিঃশ্বাস নিচ্ছে আর কি। নিতাই ঘরে ঢুকেছিল,
কাবেরী তার হাত শক্ত করে ধরে তখন কি বলেছিল যে হাসপাতালে নিয়ে চলো, আমাদের সন্তানকে বাঁচাও। মানে অর্ণব বললো মানে যে আমরা বাঁচবো নতুন করে, আমি বাঁচতে চাই, ঠিক আছে আমি বাঁচতে চাই, আমাদের সন্তানকে বাঁচাতে হবে। মানেটা হচ্ছে যে কাবেরীর গর্ভে যে সন্তান ছিল সেটা তো ওর স্বামী ছিল না, সেটা তো জানতে পেরে গেছিল এটা, কারণ স্বামী তো অক্ষম। অ্যাকচুয়াল সন্তানের বাবা হচ্ছে নিতাই। নিতাইয়ের ঔরসেই তখন ভাই ওই কাবেরীর পেটে সন্তান ছিল। এবং নিতাই তখন মানে ডুগরে কেঁদে ওঠে, বলছে যে আমি, ও যে অর্ণবকে বলে যে আমি ভয় পেয়ে গেছিলাম বাবু, চৌধুরীরা কি করতে পারে আমি জানতাম, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করতে পারি না, আমি শুধু দাঁড়িয়ে দেখেছি। তার কিছুক্ষণ পরে ও মারা গেল। নিতাই চুপ, অর্ণব তখন চুপ। ভাই নিতাই উদ্দেশ্যে নিতাই মানে হঠাৎই ডুগরে কেঁদে উঠেছে, আমি কাপুরুষ ছিলাম, আমি তোমাকে বাঁচাতে পারিনি, হাউ হাউ করে কাঁদতে থাকে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি 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 বাঁচাতে পারিনি, বাঁচাতে পারিনি, বাঁচাতে পারিনি। এবং নিতাই বলে যে আরো সত্যি ওই ঘরের বেদিটা সরালে হয়তো জানা যেতে পারে। আচ্ছা তো পরদিন সকালে অর্ণব ইন্সপেক্টরকে ফোন করে, যাইও ছিল ইনভেস্টিগেশন অফিসার, ইন্সপেক্টর হয় না, সাব ইন্সপেক্টর হয়, ঠিক আছে। তো তারা বেদিটা সরায় এসে ওই ঘর থেকে, বহু কষ্টে। পাথরের বেদিটার নিচে একটা ফাঁপা জায়গা ছিল, সেখানে লোহার সিন্দুক ছিল। এবং সেই সিন্দুকটা বেরিয়ে আসতে সবাই হা হয়ে যায় ভাই। গয়না টাকা নয় ভাই, ভিতরে ছিল হচ্ছে হাড়, মানুষের হাড়। আচ্ছা ওই সিন্দুকটার মধ্যে বেদির নিচে, সঙ্গে পুরোনো কিছু পুলিশ রিপোর্ট, কিছু মৃত্যুর মানে ডেথ ডকুমেন্টস, মেডিকেল কাগজ, সমস্ত প্রমাণ, প্রজন্মের পর প্রজন্ম ধরে চাপা দেওয়া ইতিহাস। সবচেয়ে নিচে ছিল একটা চিঠি, সেটা কাবেরীর লেখা। আচ্ছা বলছে আমি আবার চলে যাচ্ছি সরাসরি চ্যাটে, চিঠির লেখাটা হুবহুই তোকে পাঠালাম, কারণ আমার কাছে সবকিছু ডকুমেন্টেড আছে, একটা অপ্রকাশিত ডকুমেন্টারি ভাই, যেই করবি ভেবে চিন্তে করবি, কারণ বলছে যে এই ঘটনা যারা শোনে তারা কোথাও না কোথাও গিয়ে এই ঘটনার সঙ্গে জড়িয়ে যায়। আমি যাদের যাদের বলেছি ভাই তাদের সাথেও কিছু না কিছু ঘটেছে, তুই সাবধানে পড়িস, সাবধানে বিষয়টি নাড়াঘাটা করিস। এবার চিঠিতে যেটা লেখা ছিল সেটা তোকে দিচ্ছি। আমাকে ছবিটাও আছে ভাই, ঠিক আছে, তোকে চিঠির ছবিটাও আছে, খুব নোংরা একটা কাগজ এবং সেখানে তাদের লেখা, ওটাকেও টাইপ করে আবার পাঠিয়েছে। যদি কেউ এটা পড়ো জেনে রেখো আমি প্রতিশোধ চাই না, আমি শুধু চাই সত্যিটা বেরিয়ে আসুক, আমার সন্তানের মৃত্যু যেন বৃথা না যায়, যারা দোষ করেছে আইন তাদের বিচার করুক। বলছে অভিশাপ ছিল না, পেট সাধনা ছিল না, সত্যিটা আরো ভয়ঙ্কর। দশকের পর দশক ধরে ক্ষমতাবান একটা পরিবার নিজেদের অপরাধ লুকিয়েছে, মানুষকে ভয় দেখিয়েছে, তন্ত্রের গল্প বানিয়েছে, আত্মহত্যার নাটক সাজিয়েছে, আর সেই ভয়ের আড়ালে খুন করেছে। আমি শেষ শিকার। আচ্ছা দাঁড়া, আমি শেষ শিকার, আমি প্রমাণ লুকিয়ে রেখে যাচ্ছি যাতে একদিন সত্যিটা বেরিয়ে আসে। তখন অর্ণবের মাথায় আসে তাহলে সত্যি বেরিয়ে আসে মানে গোপালের মৃত্যু, দেবাশিসের মৃত্যু, সুব্রতর মৃত্যু, মানে পুলিশ তদন্তে জানা গেল যে তাদের সবার শরীর বহুদিনের জটিল বিষক্রিয়ার চিহ্ন ছিল। কাদের? এই যারা যারা মারা গেছে আচ্ছা সবার শরীরে অনেক দিনের জটিল একটা বিষক্রিয়ার চিহ্ন ছিল। এইগুলো হচ্ছে বিরল রাসায়নিক, যেটা বহু বছর আগে চৌধুরী পরিবারের পুরনো গুদামে সংরক্ষিত ছিল। আচ্ছা পুরনো নথি কাটতে গিয়ে, বাড়ি পরিষ্কার করতে গিয়ে
তারা সেই বিশেষ সংস্পর্শে এসেছিল। কারা? যারা মারা গেছে? যে হ্যাঁ, গোপাল থেকে শুরু করে তারা ও সবাই। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। বলছে যে সব প্রশ্নেরই উত্তর পাওয়া গেল, কিন্তু সব প্রশ্নের নয়। প্রণতা লিখছে যে কারণ একটা বিষয়ের ব্যাখ্যা আমি আজও পাই না ভাই। সেই সিসিটিভি ফুটেজ, সেই ফোন কল, সেই রক্তের লেখা, হুম। আর আমার দেখা সেই নারী, সেই ছবি, পুলিশের বলা সবকিছু, মানসিক চাপ, ভ্রম, কাকতালীয় ঘটনা হয়তো না। আমি এখনো ভাবতে পারি না নিতাইয়ের ডুকরে কেঁদে ওঠা, কাবেরীর গর্ভে নিতাইয়ের সন্তান, এগুলো কি সবই কাকতালীয়? তাহলে এগুলো কি শুধুই রাসায়নিক ক্রিয়ায় মারা যাওয়ার ঘটনা? ভাই রাসায়নিক ক্রিয়া পুরোটা কি করে হবে? কারণ ওই সাউথ কলকাতায় যার বাড়ি ছিল, সুব্রত বলে যার Exactly. কথা বললি, এক্স্যাক্টলি, ঠিক আছে, তারা তো বাথরুমে পড়ে মারা গেছে। একদমই একদমই তাই। পুলিশ ওটা ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়েছে আর কি, ঠিক আছে, যে কোনো বিষক্রিয়ায় যেগুলো পুরোনো বাড়ি ঘাটতে গিয়ে ওদের মধ্যে ইনজেক্ট হয়ে যায়, সেখান থেকে মারা গেছে। বাট এটা তো হতে পারে না কখনো সবার মধ্যে। বলছে আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারি না কিছুই, কিছুই কিছুই হয়তো আমার কাছে স্পষ্ট নয়। হুম। যে এবারে যেটা পরবর্তীকালেও আরো খবর পায়, তারপরে তোর ওই বাড়ি ভাঙা হয়ে যায়, বাড়ি ভেঙে একটা নতুন অ্যাপার্টমেন্টও তৈরি হয়, ঠিক আছে। হুম। বলছে সব আরো আসি 3 জন মারা যেতে পারে, ঠিক আছে, সেটা কি মারা গেছিল? সেটা আর অন্য খোঁজ নেয়নি ভাই, ঠিক আছে। ওর ওর কথা অনুযায়ী ও ওই দিন দাঁড়িয়ে যে মানসিক ট্রমার মধ্যে পড়েছিল, বলছে কি হয়েছিল না হয়েছিল ও আর ফিরেও ওই জায়গায় যায়নি। কারণ সব থেকে যেটা হয়েছিল যে ওর খুব বাজে এফেক্ট দেখা যাচ্ছিল, ওর চুল উঠে যাচ্ছিল মাথা থেকে, ওর ঘুম আসছিল না, চোখের তলায় কালি পড়ে যাচ্ছিল, ওর খিদে চলে গিয়েছিল, ওর ওজন কমে যাচ্ছিল হু হু করে। আর তুই আমাকে একটা ফার্স্টে কথা বললি যে ওই মানে ওই কাবেরীকে কিছু একটা ওষুধ খাওয়ানো হয়েছিল বা কিছু, মানে ওরকম টাইপেরই কি বিষ বেসিক্যালি? সেটার উত্তর কিচ্ছু পাওয়া যায়নি, কারণ কাবেরীকে কি ওষুধ খাওয়ানো হয়েছিল, কি বিষ খাওয়ানো হয়েছিল, সেটা তো আর এখন তো রাসায়নিক ক্রিয়ায় তো পাওয়া যেতে পারে না। এখন এখন মানে মানে রাসায়নিক ক্রিয়ায় কি পাওয়া যাবে সেটা জানা যেত মানে, কানেক্ট করি। সরি মানে আমি আমি একটু ভুল বললাম, যে সেই সময় কি ওষুধ দিয়েছিল বা কি বিষ দিয়েছিল চৌধুরীরা, হয়তো সেটা এই বিষ হতেও পারে। কারণ সেটা তো পার্টিকুলারলি পুলিশ বুঝতে পারবে না। পুলিশ তার ওখান থেকে একটা কিছু পেয়েছে, সেখান থেকে পুলিশ লিখেছে। কিন্তু ট্রেন বিষয় হচ্ছে, অর্ণব যখন পরে খোঁজ নেয় বছর খানেক পরে, হুম। যখন ওখানে নতুন অ্যাপার্টমেন্ট হয়ে যায়, ঠিক আছে, হুম। এই অ্যাপার্টমেন্টের লোকেরা বা যারা যে সিকিউরিটি গার্ড যে থাকে, সে এখনো ওই অ্যাপার্টমেন্টের যে উপরের ছাদে হুম। এখনো মাঝে মাঝে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, খুব শান্ত, খুব নীরব, কাউকে ভয় দেখায় না, আঘাতও করে না, শুধু দাঁড়িয়ে থাকে। তা এত কিছু কেস হলো, অ্যাজ আ লয়ার তুই আমাকে একটা কথা বল, তারপর মানে এদের মানে কোন মানে কারোর এগেনস্টে কোনো লিগ্যাল কোনো কিছু হলো না, বা অ্যাপার্টমেন্টটাও তৈরি হয়ে গেল? কেস ডায়েরি তো তোকে তো ওপেন করতে হবে, ঠিক আছে। হুম। এবার ধর আমি তোকে বলি, এখানে ধর একটা ডিলে বলে একটা জিনিস হয়, আইনের ভাষা কন্ডেমনেশন অফ ডিলে বলে একটা জিনিস হয়। ধর আজকে তোর সাথে কোনো ঘটনা ঘটেছে, কোনো একটা ধর কোনো ক্রাইম তোর সাথে ঘটেছে, হুম। বা ধর কেউ ক্রাইম করেছে বা কারোর বাড়িতে হয়তো কেউ মার্ডার হয়েছে। হুম। এবার সেই এফআইআর আমি রেজিস্টার করতে গেলাম ধর 4 বছর পর। হুম। স্বাভাবিক আমার কাছে প্রশ্ন উঠবে যে কেন আপনি 4 বছর পরে এসেছেন, হুম। ঠিক আছে? আপনি দেরি করেছেন কেন, 4 বছর ধরে কি কি করছিলেন আপনি? এবার সেখানে ধর এই যে পুরোনো বাড়ির যে কাগজপত্র গুলো পেয়েছি, যে নথিগুলো পেয়েছি, ঠিক আছে, হুম। এই যে নিতাইয়ের হাউদাস করা কান্না, নিতাইয়ের স্বীকারোক্তি যে আদতেই যে গর্ভের সন্তান, ঠিক আছে, সেই যে জিনিসগুলো যে পেয়েছে, এবার সেইগুলো পেয়ে কে আজকালকার দিনে প্র্যাকটিক্যালি বলতো একটা ক্রিমিনাল মামলায় নিজেকে জড়াবে, কে ট্রায়ালে যাবে, কে সাক্ষী দেবে? সাক্ষী কোথায় এখানে? যে ডকুমেন্টস গুলো পাওয়া গেল সেগুলো এগুলো তো প্রাইমা ফেসি ডকুমেন্টস, এরকম হচ্ছে সত্যতা বিচার কে করবে? এই ডকুমেন্ট যদি সত্যি সেই ডকুমেন্ট তো সত্যতা বিচার কে করবে? হ্যাঁ, সময়ের প্রেক্ষাপটে সময়ের হিসেবে রাখা যায় যে এত বছর পুরনো ডকুমেন্টস, কিন্তু ট্রায়ালেও তো কিছু না কিছু বলতে হবে। সাক্ষীটা কে দেবে? নিজের কাকা সাক্ষী দেবে একা? বাড়ির মালিকের তো, বাড়ির তো আরো অন্যান্য পরিবার আছে, তারা বলবে এগুলো ফলস ডকুমেন্টস। আর্গুমেন্ট চলতে থাকবে, বছরের পর বছর কেটে যাবে, কিছুই হবে না।
জাস্ট কিছুই হবে না। অ্যাকচুয়ালি আমি জানি না, বাট এই ঘটনাটা যখন আমি শুনেছিলাম, ঠিক আছে, আমি খুব অদ্ভুত একটা কথা বলি, যেটা আমি চাইবো যাতে আমাদের কারোর রেসের সাথে না হয় এরকম ঘটনা। আমি তোকে ছবিও পাঠিয়ে দিতে পারি, তুই চাইলে অ্যাটাচ করে দিস এই এপিসোডে। এবার যে ঘরে ছিলাম আমার এই ঘটনাটা শোনার পরে, সেই দিন রাত্রে একটা অদ্ভুত জিনিস ঘটে ভাই, ঠিক আছে। যেই রুমে ছিলাম আলিপুরদুয়ারে, আমি নাম বলবো না, হ্যাঁ, কারণ একদম পুরো সেন্ট্রালি, একদম একদম পুরো শহরের কেন্দ্রেই ওই আবাসনটা, বুঝলি। হঠাৎ আমি এবং তানভীর ভাই একই রুমে ছিলাম। হঠাৎ একটা শুনে এসে আমি তানভীর ভাইকে বলি ঘটনাটা, রাত্রিবেলাতেই বলি, যে এরকম একটা ঘটনা শুনলাম, তো এটা নিয়ে পরে কখনো একটা এপিসোড করবো, তখন দাদার থেকে চেয়ে নেবো কোনো সবকিছু। হ্যাঁ, মানে প্রেত কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো দাদাকে বললাম যে এরকম ঘটনা, এই তো বলে আমি গেছি, আমি ওয়াশরুম করে এসেছি, সেটা শুয়েছি, হালকা একটা তন্দা লেগেছে। তন্দা লাগতে না, একটা কাঁচে একটা ওই নখ দিয়ে টানলে যেরকম শব্দ হয়, সেরকম একটা শব্দ পেলাম। ভাই আমি গিয়ে দেখছি জানলায় 3 আঙুলের দাগ। জানলায় 3টা আঙুল দেখে নখের আঁচড় কেটেছে। সেই ছবি আমার কাছে আছে, আমার কাছে ছবি আছে, মানে আমি ইভেন আর একটা কথা বলি, মানে জানি না তুই কতটা। এখনো শেষ না, এখনো বলি, শোন। বল। তানভীর ভাই যে শুনলো আমার থেকে, পরের দিনে আমরা সবাই নিচে, আমি গৌরব, যে তোমরা শুটে গিয়েছিলাম একসাথে, আমি গৌরব, বাকিরা সব নিচে আড্ডা মারছি, তানভীর ওপরে নাকি স্নান করতে এসছে সন্ধ্যাবেলা, ঠিক আছে। এবং হঠাৎ করে তানভীর ভাই করে চিৎকার করে ওঠে। কি হলো, যে চিৎকার করে ওঠে তানভীর ভাই, আমার উপরে গিয়ে কি হয়েছে, তানভীর ভাই বলছে যে আমি বাথরুমের দরজা খুলেছি, কেউ আমাকে ল্যাং মেরে ফেলে দিল। কি বলিস? হ্যাঁ, এবং এই যে চেনলি আমার থেকে যে সেদিন ঘটনাটা শুনলো, পরদিন একটা ঘটনা ঘটে যে আমরা সবাই নিচে, ভাই আমি গৌরব টৌরব সবাই নিচে আছি, শুটের কাজ শেষ হয়েছে, সারাদিন শুট হয়েছে, সন্ধ্যাবেলাতে নিচে আড্ডা মারছি। তানভীর ভাই তখন ঘরের ওপরে স্নান করতে গেছে। এবার আমার নিচ থেকে করে চিৎকার শুনতে পাই, ঠিক আছে। আমি বেসিক্যালি ছুটে চলে যাই, দরজা খুলে যাই, কি হয়েছে, বলছে ভাই আমাকে ওর ল্যাং মেরেছে। তানভীর ভাই তো ভারী শরীরের মানুষ, বলছে আমাকে এমন ল্যাং মেরেছে, ওখান থেকে ছিটকে আমি পুরো দরজাতে আমি কোনো রকম নিজেকে আটকেছি, নাহলে আমি এখানে মুখ তুলে পড়ে যেত। এবং সরি টু সে, মানে আমি এই দায়ভার কখনোই নেবো না। যদি কেউ কোনো কিছু ফিল করে বা যদি কারোর সাথে কিছু হয়, সেটা ভাই তাদেরই ব্যাপার, এখানে আমার কোনো হাত নেই। ঘটনাটা বললাম এবং সিকোয়েন্সটাও বললাম, যে ঘটনা আমি এর আগে এখনো পর্যন্ত একজনকেই শুনিয়েছি, আমার সাথে আমি একজনের থেকে শুনেছি, আমার সাথেও সেদিন অদ্ভুত কিছু ঘটেছে, সেটা বললাম, এবং যাকে শুনেছি তার সাথেও ঘটেছে। ভাই তোর সাথে কিছু ঘটলে আমি কিছু দায়ী নয়। আমি এখন ভাবছি আপলোড করবো কিনা। যাই হোক, মানে আমি তোকে মাঝখানে যে কারণে করছিলাম, ঠিক আছে, মানে রিসেন্টলি ফোন করেছিলি মাঝরাতে, তুই ফোন করলি না, কল্লোল ফোন করলো, কল্লোল ফোন করার পরে আমি তোকে ফোন করলাম। তোর আমাদের ওই বর্ধমানের বাড়িতে যাওয়ার কথা ছিল রেকির জন্য, ফোন করেছে। আমার শরীরটা খারাপ ছিল, টেস্ট হচ্ছিল। রাইট, মানে ভাই তোর এমনিতেও ওটা আলাদা ব্যাপার, ঠিক আছে, মানে আমি যাচ্ছি না ডিটেলসে কি কি হয়েছে বা না হয়েছে, ঠিক আছে। ইভেন মানে তোর সাথে কথাবার্তাও হয়েছে, তারপরে আমার ভাই আবার একটা অপারেশন হলো, ঠিক আছে, মানে তোর শুটে জিনিসপত্র জানলাম, ঠিক আছে, তার 1 সপ্তাহ পরেই কিন্তু অপারেশনটা হলো। ওকে, আমি জানি না কাকতালীয় কিনা ব্যাপারটা, বাট আমরা এমন অনেক জিনিসের মধ্যে থাকি না, ঠিক আছে, মানে কিছু কিছু জিনিস এতটাই স্ট্রং হয় যে আমরাও তার এফেক্ট থেকে হয়তো বেরোতে পারি না। এক্স্যাক্টলি, আমাদের যে লাস্ট আমরা যেটা ভিডিও পডকাস্ট করেছিলাম, আমি দেখলাম ওখানেও অনেক মানুষ লিখেছে যে শুনতে শুনতে কিছু ফিল করেছে, বা
এবং প্রত্যেকেই দেখলাম যে অনেকে এরকম কমেন্ট করেছে বা এরকম কিছু না, সেটা হয় মানে আমরা সাইকোলজিক্যালি তো হয়, মানে আমি এই জন্য মানে যারা যারা শুনছেন ইভেন অনেক অনেক মহিলা রয়েছেন যারা এখন গর্ভবতী, তারা ইউরিও ফাইট শোনেন, কৌস্তবের আড্ডা শোনেন, ঠিক আছে। আমি নিজে প্র্যাকটিক্যালি একটা জিনিসই সাজেস্ট করি, আমি নিজেও বলি অনেককে, যে এরকম সময় এই কন্টেন্ট গুলোর থেকে একটু দূরে থাকা বেটার, ঠিক আছে। ঠিকই। রিসেন্টলি আমি একজনকে বললাম, ঠিক আছে, মানে ওই দিদি ভাই আমাদের ফোন করেছিল, তার সাথে কথা হচ্ছিল আমার। আমি বললাম, দিদি একটু মানে এখন শোনাটা একটু বন্ধ করুন। বলছে কি করব বলে, অভ্যেস হয়ে গেছে। বৃহস্পতিবার, রবিবার, মঙ্গলবার যখন তোমার ভিডিও আসে আমি ইউটিউব খুলে বসে থাকি জাস্ট শুনবো বলে। আই ডোন্ট নো ভাই, মানে এইগুলো মানে তুই যে ঘটনাগুলো বললি, ঠিক আছে, অর্ণবদা যেগুলো শেয়ার করেছে, বা মানে আমার অ্যাকচুয়ালি বলার কোনো ভাষা নেই। তাও একবার মানে খোদ উত্তর কলকাতা চত্বরে, ঠিক আছে, হ্যাঁ। উত্তর কলকাতা মানে তো শুধু শ্যামবাজার বাগবাজার না, অনেকটা জুড়ে জায়গাটা। এরকম একটা একদম। জায়গাতে এরকম হয়েছে ভাই, মানে ভাবতেই অবাক লাগছে, ভাবতেই অবাক লাগছে। মানে একটা মনে হচ্ছে ভাই সিনেমার প্লট রেডি হয়ে যাবে এই পুরো ঘটনাটা নিয়ে। ভাই হিস্ট্রি আছে না একটা, মানে ইতিহাস তো ভাই কাউকে ছাড়ে না। আর একটা কথা জানো, ওই পাপ বাপকেও ছাড়ে না। জানি না ভাই, আমাদের চ্যানেলের মাধ্যমে এই জিনিসটা এক্সপোজ হচ্ছে, ঠিক আছে, বাট স্টিল আমার মনে হয় যে এই জিনিসটা যেটা ঘটেছে সেটা মানুষের সামনে আসা আমি তো তো ভাই লাস্টে গীতায়ের ওই মানে দুমুখো ব্যাপারটা আমি ভাবতেই পারিনি এটা এরকম করবে। সত্যি ভাই, মানে যখন জানিস যে এরকম টাইপের ব্যাপার হচ্ছে, অ্যাটলিস্ট নিয়ে যদি ভাই মানে পালিও, মানে তুই ভালোবাসিস তার জন্যই তোর গর্ভে, মানে তুই গর্ভে তোর ঔরস দিয়েছিস, ঠিক আছে, কিন্তু মানে যাকে ভালোবাসিস তাকে তো ভাই মানে বাঁচানোর দায়িত্ব তোর, তাই না? এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। কি আর বদমাইশ কি, বান। মানুষও ছাড়িয়ে যায় অনেক সময়। হয়তো ভালোবাসাও ছিল না, শুধু হয়তো করার জন্য, যাই না ভাই। সেটা কিছু একটা হবেই। তবে এই ঘটনাটার পরে ওর খুব মানে এফেক্ট মানে মানে পড়েছিল, মানে ওর নাম না চেহারা আর ফেরা। ইভেন মানে তুই 75 বলছিস, যখন এই পুরো ব্যাপারটা ঘটেছে তার মানে 47, যথেষ্ট একটা ম্যাচুরিটি, যথেষ্ট একটা বয়স হয়েছে। হ্যাঁ 98 এর ঘটনা, ধর বেশি দিনের তো নয়। আমরা ভাই 98 মানে আমি জন্মাইনি, তোর 1 বছর বয়স তখন, হয়তো তখন এরকম সিন হয়েছে। যাই হোক ইভান, মানে শেয়ার করলি, আমি দেখছি, মানে আই হোপ আপলোড করবো একটা, জাস্ট গাইডলাইন দিয়ে দেবো, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, এটা একটু দিয়ে দিস ভাই। যারা শুনবে তারা শুনবে, যারা স্কিপ করতে চায় স্কিপ করতে পারে। হ্যাঁ হ্যাঁ। অসাধারণ। আমরা তো কেউ চাই না আমাদের প্রিয় দর্শকদের সাথে কিছু ঘটুক। এক্স্যাক্টলি। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব করুন কিউরিও ফাইটকে। আপনারাও যদি আপনার ঘটনা শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, তাহলে যোগাযোগ করুন 6290675195 এই নাম্বারে। এবং হ্যাঁ, আমাদের চ্যানেলের আরও ভিডিও দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে